বন্ধ দরজায় তুমি। অষ্টম পর্ব। তোয়াকে বের হতে দেখে তীব্র একটা মুড নিয়ে পায়ের ওপর পা তুলে চেয়ারে বসল। তারপর একটা সিগারেট ধরিয়ে তাতে এক টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়ল। ঠোঁটের কোণে রহস্যময় একটা হাসি ফুটিয়ে তুলে নিজেকেই বলল, এই জন্যই হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, কারণ তাদের কোনো কিছু বোঝানো হলে বুঝে যায়। কেউ আদরে বোঝে তো কেউ ধমকিতে। আমার পিচ্ছি বউয়ের বড় বোন তো রাজি। এবার দেখা যাক আমার বউটা কি করে। তোয়ার বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। নানা জায়গা থেকে মেহমান এসেছে। এই সপ্তাহেই বিয়ে, সবাই অনেক ব্যস্ততা। বাড়িতে পাড়া প্রতিবেশী নানা মানুষের আনাগোনা। কাজিনদের মধ্যে কয়েকজন বাদে সবাই এসে পড়েছে। তুর আর ওর কাজিনদের সাথে বিয়ের কথা নিয়ে কথা বলছিল। ওদের পাশের প্রতিবেশী কয়েকজন মহিলা বসেছিল। হঠাৎ করেই তাদের মধ্যে একজন বলে উঠল, হ্যাঁ রে, এইটাই কি সেই মেয়েটা যে না তোয়ার বিয়ের সময় প্রেমিকের সাথে ভেগেছে, যার লইগা তোয়ার বিয়েটা আটকে গেছে? ওনার কথার পরিপ্রেক্ষিতে বাকি মহিলাগুলো বিষ নজরে তাকালো। তারপর নিজেদের মধ্যেই বলাবলি করতে লাগলো, সেই মেয়েটাই তো। আজকাল কার পোলা মাইয়া গো, কি লাজ সরম বলতে আছে বইন, কোথায় কি না কি করে বেড়ায়। আর বাবা মাগুলো সেই রকম কোনো খোঁজ খবর রাখে না, নইলে মাইয়া এরকম হয়। ঠিকই কইতেছ গো, এগুলো আবার কিছু বলাও যায় না। নাক সিটকে আবার বলল, কিন্তু বাবা মায়ের ঘাটতির ফলের জন্য মাইয়া গোল্লায় যায়, তখন বদনাম হয় আত্মীয়দের। দেখো না এই মাইয়া মুখ কালি করেছে আর বিয়েটা ভেঙেছে তোয়া মেয়েটার। এটা শুনেই পাশের মুটকি আন্টি বলে উঠল, কি বলবা, কিছু বলার নেই, এটা কইলে দুটা শুনিয়েই ছাড়ে। এই সব কথা তুরের কানে ঠিকই আসছে, কিন্তু কিছু বলার নেই। ও এমনিতেই শান্ত স্বভাবের মেয়ে, তার ওপর নিজেকে অপমান করার মতো সাধ্য ওর নেই। তাই বাধ্য হয়ে মাথা নিচু করে বসে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, যা ওর কাজিনরা ঠিক বুঝতে পারছে। নিমি রেগে গিয়ে তুরকে বলল, এই তুর, কিছু বলবি না নাকি আমি বলবো? নিমি কিছু বলতে গেলে তুর ওর হাত চেপে ধরে। নিমির চোখে চোখ পড়তেই দেখে পানিতে টলমল করছে তুরের চোখ দুটো। নিমি কিছু বলতে যাবে তার আগেই ও মাথা নাড়িয়ে না করল, কিন্তু নিমি ওর হাত এক ঝটকায় ছাড়িয়ে ননিকে শুনিয়ে ওনাদের উদ্দেশ্য করে বলল, এই ননি, কার ছেলে মেয়ে কত ভালো, কত দুধে ধোয়া, আর তার মা বাপ কেমন শিক্ষা দেয় কি না সেটা আমায় বুঝাতে আসবি না। সেগুলোর খবর আমার কাছে আছে। নেহাত ভদ্র, নইলে সবাই নিমের পানিতে ধোয়া পোলাপনগ কি করে একটু শুনিয়ে দিতাম। নিমির কথাটায় একটা মহিলা রেগে গজগজ করতে বলে, দেখেছেন ভাবি এই মাইয়া গুলোরে? হ্যাঁ দেখলাম তো, এই জন্যই ভালো কথা বলতে চাই না। তখনই ননি রাগ দেখিয়ে বলে, এই নিমি, আমি কি তোর ভালো কথা শুনতে চেয়েছি রে? আমি কি একবারও বলেছি শর্মিন খালা মুটকি মহিলা পোলা শালায় রাস্তায় গাঁইজা খাইয়া পড়ে থাকে আর আমাগো দেইখা লাফাঙ্গাগিরি করে? সেই দিন তো দেখলাম কি করার জন্য পাবলিকে ধোলাই দিল। ওই ছেমড়ি, তোরে এসব ফাও কথা কে বলতে কয়েছে? আরে কইলে রেশমা আন্টির মেয়ের কথা বলবি? বিএফ নিয়ে ঘুরতে গেছিল, পুলিশে কান ধরেছে, সেটা নেটে ভাইরাল হয়েছে, বললে এসব বলবি? এবার সব আন্টিরাই চুপ, যে দুজন বেশি লাফাচ্ছিল তারাই চুপ। তখনই একটা মহিলা কিছু বলতে চাইলে ননি আয়শাকে উদ্দেশ্য করে বলে, বুঝছিস, আর কওয়া লাগতো না, এই সব দেখেও শিক্ষা হয় না তাই না? ঠিক আছে, অন্যের হাড়ির খবর আমিও জানি, বলেই সবাই কুটি কুটি করে হেসে উঠল। ওইদিকে সব কয়েকটা মহিলা রাগে একদম অজগর সাপের মতো ফুঁসতে থাকে। এটা নিয়ে ওরা আরও মজা করে। ননি রে ননি, কথায় আছে না,
অন্যের ঘরের ছেলে মেয়ে নিয়ে মাথা ব্যথা না করে নিজের ঘরের ছেলে মেয়ের খবর নিক, তাতে তাদেরই ভালো হবে। হাসির রোল পড়ে গেল। ওনারা আর ওখানে বসলেন না, সোজা চলে গেলেন তোয়ার মায়ের কাছে। এই অবস্থা দেখে তুর বেশ ভয় পেয়ে বলে উঠল, কি দরকার ছিল ওনাদের পিছনে লাগার? ওই শালি, তুই চুপ, নিজে তো কিছু বলতে পারো না, একদম ননির পুতুল সেজে বসে থাকিস। এর জন্যই তোকে আরও বেশি করে কথা শোনাচ্ছে, তুই বুঝতে পারছিস না? ননির পুতুল শুনে ননির গায়ে লাগে। এই বলে কাজিনরা নিজেদের মধ্যে আবার খুনসুটি শুরু করে, হাসি মজা করে। ওদিকে মহিলাগুলো তোয়ার মায়ের কাছে যায়। পাশে তুরের মা ছিল, আর সামনে তোয়ার বাবা বসে পেপার পড়ছিলেন। ওই মোটা মহিলা বলে উঠল, কি গো আপা, আমাদের কি অপমান করার জন্য নিয়ে এসেছো? বেশ অবাক হয়ে তোয়ার চাচি জবাব দেয়, কেন আপা? এই কথা কেন? তোমাদের বাড়িতে যে মেয়েটা আছে, কি জানি নাম? হ্যাঁ, তুর। সেই মেয়েটা তো কোনো পোলার লগে পালিয়ে গিয়েছিল না? এটা নিয়ে কথা বলতে ওই মেয়েটার কি না কি জানি কি কইল, সেটা শুনে পাশের মেয়েগুলো আমাগো যা না তাই শুনিয়েছে। এটা শুনে তুরের মায়ের মেজাজ খারাপ হয়ে গেল। উনি বেশ রেগেই বললেন, আপনাদের সমস্যাটা কি? কে কি করে সেটা আপনাদের দেখতে বলেছে? ওনার কথা তারা যেন আরও বেশি রেগে যায়। নিজের মেয়ের তো ঠিক রাস্তায় নিতে পারো না, আর আমরা কইলে দোষ? মানে চুরি করতে সমস্যা নেই, বললেই দোষ? ভাবি, এদের সাথে কথা বলতে যান কেন? মেয়ে দেখলেই তো বোঝা যায় মা কেমন হবে। তুরের মা কিছু বলতে যাবে, তার আগেই ওর চাচি বাধা দেয়। তারপর মহিলাদের উদ্দেশ্যে বলে, ভাবি, আপনারা কিছু মনে করবেন না, আপনারা বিয়েতে এসেছেন, প্লিজ ওদের কথায় কান দেবেন না। ওরা ছোট, কি বলতে কি বলে ফেলেছে। ওরা না হয় ছোট, কিন্তু তোমার জাতও ছোট না, তাই না? নাকে মুখে ডাইনিদের মতো রিয়াকশন তুলে। ওর হয়ে সরি বলছি, আপনারা বসুন। না গো, আজকে আর বসবো না, পরে আসবো আবার। এই চল গো। ওনারা নাক মুখ ফুলিয়ে চলে যেতেই তুরের মা বলে উঠল, ওনারা আমার মেয়েকে যা না তাই বলে গেল, আর আপনি আমাকে কিছু বলতে দিলেন না? এটা শুনে বেশ রেগেই তুরের চাচি বলে উঠল, সেই মুখ কি তোমার মেয়ে রেখেছে? আগে তো একবার আমার মেয়ের বিয়েটা ভেঙেছে, আর আবার ওর জন্য? ভাবি, এটা তুমি বলতে পারলে? তখনই তুরের চাচা বলল, খারাপ তো বলেনি, সত্যিটা মানুষের মুখে মুখে তো থাকবেই। ওদের চেঁচামেচিতে তুরের বাবা আসতে ওনাকে উদ্দেশ্য করে বলে, দেখো বড় ভাই হিসেবে আমি কিছু বলিনি, কিন্তু আজকেরটা বেশি হয়ে যাচ্ছে। এবার যদি তোয়ার বিয়ে ভাঙে তাহলে? বিয়ে কেন ভাঙতে যাবে? আর কি হয়েছে? তুরের মা সবটা বলে। উনি কিছু বলতে যাবে, তার আগেই দেখে তুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। উনি তুর বলে সামনে এগোতেই তুর ওখান থেকে দৌড়ে বাড়ির বাইরে চলে যায়, কিন্তু কোথায় গেছে বুঝতে পারে না। তুরকে খুঁজতে বের হওয়ার জন্য বের হতে চাইলে তোয়া আসে। কাকুর মুখে চিন্তার ছাপ দেখে, কারণ জানতে চাইলে উনি সবটা বলে। সবটা শুনে তোয়া স্তব্ধ হয়ে যায়। ওর বাবা খুঁজতে বের হতে চাইলে তোয়া বাধা দেয়, কারণ স্বরূপ শুধু এইটুকুই বলে, চিন্তা করো না কাকাই, আমি জানি তুর কোথায় গেছে, তুমি চিন্তা করো না, ও খুব শীঘ্রই আসবে। তীব্র নিজের রুমে বসে কিছু ফাইল দেখছিল। অনেক দিন ধরে বিজনেসের অনেক কাজ জমেছিল। তখনই বাইরে চেনা কোনো গলার আওয়াজ পায়। তীব্র দ্রুত কাগজপত্র রেখে বাইরে যায়। দেখে তুর অনেকটা পাগলের মতো করে চিৎকার করে তীব্র তীব্র করছে। তুরকে এমন অবস্থায় দেখে হতবাক ও দ্রুত নিচে নেমে আসতেই তুর ওনাকে দেখে এগিয়ে আসে। খেয়াল না করার কারণে টেবিলে বেঁধে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ার আগেই তুরকে জড়িয়ে ধরে তীব্র। তুরও চুপ, তীব্রও চুপ। তুরকে জড়িয়ে ধরা অবস্থায় তীব্র শুধু এইটুকু বুঝতে পারছে তুর হাঁপাচ্ছে, অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে, অনেক কষ্টে এখানে এসে পৌঁছেছে
বুঝতে বাকি নেই তীব্রের। তীব্র এভাবে ওকে জড়িয়ে এক হাত দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে তুরকে শান্ত হতে বলে। কিছুক্ষণ তীব্রের বুকে নিজের ক্লান্তির অবসান ঘটিয়ে নিঃশ্বাসের গতির বেগ স্বাভাবিক হয়ে আসে তুরের। হঠাৎ করেই তীব্র এক ধাক্কা অনুভব করে। আচমকা এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না তীব্র। তুরের আকস্মিক এমন ব্যবহারে অপ্রস্তুতভাবে কিছুটা দূরে ছিটকে পড়ে। আবার তুরের কাছে যেতে চাইলে তুর নিজের হাত সামনে এনে ওকে আটকায়। নিচে নামানো চোখগুলোকে আস্তে আস্তে তীব্রের চোখের দিকে ভরিয়ে শান্ত কণ্ঠে বলে, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আর না আমাকে ছোঁয়ার, তাহলে কিন্তু এবার খুব খারাপ হবে। বিস্ময়ের শেষ প্রান্তে গিয়ে তীব্র জিজ্ঞাস্য চোখে জানতে চায়, কি হয়েছে তোমার তুর? তুর চুপ। তাই একটু সামনে পা বাড়িয়ে দূর থেকে আবার জিজ্ঞেস করে, কি হয়েছে? দুজনের দৃষ্টি দুজনের দিকে। একজনের দৃষ্টিতে তার প্রিয়, মনে থাকা অজানা কিছু প্রশ্ন জানার ইচ্ছে, আরেকজনের চোখে ব্যথিত হৃদয়ের যন্ত্রণা জানানোর জন্য টলমল নোনা পানি। পানিটা আটকে রাখার চেষ্টায় তুর চোখ মুখ ঘোলাটে হয়ে এসে ঠোঁটের জোরে অনবরত কাঁপছে। কিছু একটা বলতে চাইছে কাপা ঠোঁটের জোড়া, কিন্তু বুকের ভেতর জমে থাকা পাথরটা যেন শব্দগুলোকে ফুসফুসের মধ্যে আটকে রেখে দিয়েছে, যা কণ্ঠনালী দিয়ে বের হওয়ার প্রবল আকাঙ্ক্ষায় ছটফট করলেও পাচ্ছে না। তুরের এই অবস্থা দেখে তীব্র অজানা এক ঘোরে কণ্ঠে বলে, এভাবে নোনাসিক্ত চোখে আমার অপরাধ বোধটাকে বাড়িয়ে দিও না তুর। তোমার অবাধ্য চোখের পানি আমার ভেতর রক্তক্ষরণের জন্য দায়ী হবে। তীব্রের এমন কথায় তুরের কণ্ঠনালী ভেদ করে শব্দগুলো বের হতে না পারলেও চোখের পানিগুলো গড়িয়ে ঠিকই পড়ল। সেই পথে তীব্রের দিকে এগিয়ে গেল ওর পাগুলো। তীব্রের অনেকটা কাছে গিয়ে দু হাতে ওর শার্টের কলার ধরে পা উঁচু করে নিল। তুরের এমন বিহেভ বেশ অবাক হয় ও। তুরের চোখগুলো অদ্ভুত এক নেশা দেখতে পাচ্ছে, তবে সেটা ভেতরের রাগটাকে নিঃসরণ করার নেশা, আর সেটা যে ওর উপর হতে চলেছে তা ভালোভাবেই বুঝতে পারল তীব্র। তুর নিজের চোখ মুখ শক্ত করে তীব্রের শার্টের আরও মুষ্টিবদ্ধ করতে চায়, কিন্তু সেটা না পেরে খামচে ধরে তুর এমন একটা পরিস্থিতিতে আছে যে তীব্র চাইলেও কিছু বলতে পারছে না। একদম তীব্রের মুখোমুখি গিয়ে বলে, সত্যি কি ভালোবাসেন আমাকে? বিয়ে করে নিজের স্ত্রীর সম্মান দিতে চান? হঠাৎ তুরের এমন কথায় অবাক হয় তীব্র, তবুও নিজেকে সামলে নিয়ে বলে, তোমার কি মনে হয় তুর? ঘোর কণ্ঠে, জানি না আমি, তাই তো জানতে চাইছি। বিয়ে করতে না চাইলে তোমার বাড়িতে প্রস্তাব কেন পাঠাতাম? জানি না আমি। তাহলে কি জানো? কিচ্ছু জানি না আমি, তাই তো জানতে চাইছি। কি জানতে চাইছো? বিয়ে করব কি না? যদি তুমি চাও এই মুহূর্তে, তবে তাই হবে। আমার ভালোবাসার উপহার হিসেবে আমি সবটা দিয়েছি, তাহলে আপনার ভালোবাসার উপহার হিসেবে আমাকে কি দেবেন? তুরের কথার মানেটা বুঝতে পারল না তীব্র। ও একটু সংশয় নিয়ে জিজ্ঞেস করল, উপহার? হ্যাঁ, বেশ, যা চাইবে তাই দেব। বলো কি চাই? প্রমিস করুন, যা চাইব তাই দেবেন। একবারও প্রশ্ন করতে পারবেন না। তুর হাতটা বাড়িয়ে দেয় তীব্রের প্রতিজ্ঞা করার হাতের আশায়। তীব্র জানে না তুর কী চায়, কিন্তু ও যা চাইবে ওর ভালোবাসার উপহার স্বরূপ তাই দেবে তীব্র, সেটা যাই হোক। তীব্র নিজের হাতটা তুরের হাতের উপর রেখে বলে, প্রমিস করছি তুর, তোমার ভালোবাসার উপহার স্বরূপ তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে, শুধু তোমার থেকে দূরে যাওয়া ছাড়া। তাহলে চলুন আমার সাথে। এরপর তীব্রর হাত ধরে বেরিয়ে আসে তুর। কয়েক ঘন্টা পর তোয়ার বাবা বেশ গম্ভীর হয়ে সোফায় বসে আছে। ওনার স্ত্রী ওনার পাশে সোফা ধরে দাঁড়িয়ে আছে। তুরের মা ওর চাচি পাশে, আর ওর বাবা পাশের সোফায় বসা। কাজিনরা মিলে
নিজেদের মধ্যে কিসব বলাবলি করছে। এটা দেখে তোয়া উঠে ওদের ভেতরে যেতে বলে। ওরা কারণ জানতে চাইলে জোর করে ওদের উপরে পাঠিয়ে আসে আর যেন নিচে না নামে সেই কথা বলে আসে। তায়ান অবুঝের মতো বসে আছে। কি হচ্ছে তোয়াকে জিজ্ঞেস করতেও ও কিছু বলল না। নীরবতা ভেঙে তুরের চাচা রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, এভাবে কি বলার জন্য বসিয়ে রাখা হয়েছে, কেউ একটু বলবে? ওনার ধমকিতে কেঁপে উঠল সবাই। তখন তুরের বাবা শান্ত গলায় তুরকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুই ডক্টর রায়ানকে বাড়িতে এনে কি বলার জন্য আমাদের এইভাবে বসিয়ে রেখেছিস? হ্যাঁ, তীব্র তুরের বাড়িতে তুরের পাশে দাঁড়িয়ে আছে। বাবার এমন কথায় ও তীব্রের দিকে তাকায়। ওর চোখে ভয় দেখতে পাচ্ছে তীব্র, যেখানে ভয়টা তীব্রের পাওয়ার কথা। তীব্র ঘড়ি দেখে নিল। হঠাৎ করেই হাঁপাতে হাঁপাতে একজন এলো, যাকে দেখে সবাই অবাক, কারণ ব্যক্তিটি অন্য কেউ নয়, সানি। সানি এসে একরকম হাঁপাতে হাঁপাতে তুরের সামনে এসে বলে, এত তাড়াহুড়ো করে কেন ডেকে পাঠালি? সব ঠিক আছে তো? তুর কিছু বলল না। তখনই সানি খেয়াল যায় তুরের পাশে থাকা তীব্রের দিকে। এখানে কি হতে চলেছে কেউ জানে না। সবাই জানে ওরা সবাইকে কিছু বলতে চায়, যার জন্য সবাই এখানে। কিরে, কিছু বলবি তো নাকি? বেশ বিরক্ত নিয়েই বলল তুরের চাচা। এবার তীব্র তুরের দিকে একবার তাকালো, তারপর তুরের পাশ থেকে সরে সামনে গিয়ে বলল, তুর না, আজ যা বলার আমি বলবো। তা কি বলবে তুমি? তীব্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপরে বলে, আপনারা সানিকে তুরের বয়ফ্রেন্ড হিসেবে জানেন, সেটা সত্য নয়। কথাটা শুনেই সবার মাথায় বাজ পড়ে। সবাই জিজ্ঞাসার চোখে ওর দিকে তাকায়। তীব্র সবার নজর উপেক্ষা করে বলা শুরু করে, ভাগ্যের এক অদ্ভুত খেলায় তুরের সাথে আমার দেখা হয় 6 মাস আগে তোয়ার বিয়ের দিন রাত্রে। ও অসুস্থ ছিল, তাই আমি ওকে নিজের সাথে নিয়ে যাই। তখন আমি জানতাম না ওকে আদেও তোয়ার সাথে ওর কোনো সম্পর্ক আছে কি না। তীব্র পুরোপুরি সত্যটা বলে না। তুর যতটা জানে তার চেয়ে বেশি ও তুরকে জানাতে চায় না, কারণ এতে তোয়া আর তায়ানের সম্পর্ক টানাপোড়েন সৃষ্টি হবে। আর তুরের জানা সব সত্যটুকু যদি বলে, তবে সেটা খুব খারাপ এফেক্ট করবে তুরের লাইফে, যে ওকে বিক্রি করার চেষ্টা করা হয়েছে। তাই তুরের সাথে ঘটা বাজে ঘটনাগুলো এড়িয়ে গেল তীব্র। তীব্র এমন কথায় বেশ অবাক হয় সবাই। ওর বাবা বলে ওঠে, মানে? তাহলে? বলছি আঙ্কেল, তুর অ্যাক্সিডেন্টালি আমার কাছে এসে পৌঁছায়, আর ও তখন পুরোপুরি সুস্থ ছিল না, আর না আমি তখন ঢাকায় ছিলাম। সো আমি ওকে একজন পেশেন্ট হিসেবে নিজের কাছে নিয়ে যাই। ওর সুস্থ হতে বেশ টাইম লাগে, কিন্তু ততদিনে ওর প্রতি নিজের মনে একটা বাজে চাওয়া ফুটে ওঠে। ওকে আমার ভালো লাগতে শুরু করে। ততদিনে ও সুস্থ হয়ে নিজের ফ্যামিলির কাছে যেতে চায়, কিন্তু আমি কেন জানি না সেটা মেনে নিতে পারিনি, তাই জোর করে আমি ওকে আমার কাছে আটকে রাখি। কথাটা বলেই তীব্র চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কথাগুলো তীব্র বলছে তা যেন তায়ানের বিশ্বাস হচ্ছে না। ও কিনা একটা মেয়েকে আটকে রেখেছে। তুরের বাবার সাথে সবাই স্তব্ধ। ওনারা কিছু বলবে তার আগেই তীব্র আবার বলা শুরু করে, 3 মাস পর যখন তায়ান সুস্থ হয়ে ওঠে, তখন তোয়ার সাথে আমার দেখা হয়। আর তারপর তোয়ার মাধ্যমে জানতে পারি তুর নিজের বিএফের জন্য বাড়ি থেকে পালিয়েছে। তখন আমার ভয়টা আরও বেড়ে যায় যে আমি যদি তুরকে ফিরিয়ে দিই তাহলে ও আমার সাথে থাকবে না। আর সেই ব্যাপার থেকে আমি তুরকে বিয়ে করার সিদ্ধান্ত নিই, কিন্তু তুর রাজি না হলে আমি বাধ্য করাই বিয়েতে রাজি হতে। আর বিয়ের দিনও আমাকে ছেড়ে পালিয়ে যায়, আর সানির সাথে ওর দেখা হয়। তারপরের ঘটনা আপনাদের জানা। কথাগুলো শুনে তুরের বাবা সর্বশক্তি দিয়ে তীব্রের গালে চড় মারে, তারপর ওর কলার ধরে বলে, তোমার জন্য আমরা আমাদের মেয়েকে ভুল বুঝেছি। তোমার জন্য কত কথা শুনতে হয়েছে জানো তুমি। আর তুমি কি না? তীব্র মাথা নিচু করে জবাব দিল, আমি জানি আমি ক্ষমার অযোগ্য পাপ করেছি, আর সেই পাপ মোচনের জন্য আপনারা যে শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। তুরের দিকে তাকায়।
সানি গিয়ে তুরের পাশে দাঁড়ায়। তুই কি চাস চুকলি? তুর চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই ওর চাচা বলে, এখন আর কি, বিয়ে দিয়ে ব্যাপারটা ধামাচাপা দাও। এই শুনে তুরের বাবা প্রচণ্ড ক্ষেপে যায়। আপনি ভাবলেন কিভাবে আমি আমার মেয়েকে এই রকম একটা ক্রিমিনালের হাতে তুলে দেব? আমার মেয়ে আমার জন্য বোঝা নয়। যদি বিয়ে দিতে নাও পারি তবে সারা জীবন নিজের কাঁধে বসিয়ে খাওয়ানোর ক্ষমতা ওর বাবা রাখে। এটা শুনে তীব্র বলে ওঠে, আমি জানি আমি অন্যায় করেছি, আর নিজেকে বাঁচানোর জন্য আমি তুরকে বিয়ে করতে চাইছি না। তুর নিজেও তাই চায়। জিজ্ঞেস করুন তুরকে। এতক্ষণ তুর মাথা নিচু করে কাঁদছিল। ওর বাবা ওর মাথায় হাত দিয়ে ওর কাছে জিজ্ঞেস করে, তুই কি চাস? শাস্তি। পাপ করলে তার মোচন ওনাকে করতে হবে। তুরের এই কথায় তীব্র শান্তভাবে বলে, আপনারা আমাকে শাস্তি দিন। আমি যে অন্যায় করেছি তার শাস্তি আমাকে পেতে হবে। শাস্তি তো আপনি পাবেন ডক্টর রায়ান, তবে সেটা ওনারা না, আইন আপনাকে দেবে। কথাটা শুনে তীব্র পেছনে তাকাতেই দেখে ইন্সপেক্টর শাওন। ও ভ্রু কুঁচকে বিস্মিত চোখে তোয়ার দিকে তাকাতেই তোয়া মাথা নাড়িয়ে জানায় ও জানে না। আপনি? বলছিলাম না ডক্টর রায়ান, যদি হাতে প্রমাণ আসে আপনি অপরাধী, তাহলে আপনার কি হাল করব তা আপনি ভাবতেও পারবেন না। আর আজ আমার কাছে প্রমাণও আছে, আর সাক্ষীও। ওর সামনে একটা ভিডিও অন করা, তার মানে ওর মুখে স্বীকারোক্তির জন্য এসব কিছু ছিল। ও অবাক চোখে তুরের দিকে তাকায়। এটা দেখে তুর মুখ ফিরিয়ে চোখের পানি মুছে উপরে চলে যায়। তীব্র আর বোঝার কিছু থাকে না। তখনকার কথা মনে করে তুর বলেছিল, তীব্র, আমার বিয়ের উপহার হিসেবে আপনাকে নিজের দোষ স্বীকার করতে হবে আমার বাড়ির সকলের সামনে। তার জন্য যে শাস্তি পাবেন তা মাথা পেতে নিতে হবে। তুরের বলা তখনকার কথা এবার তীব্রের মাথায় ঢোকে। ও ভেবেছিল তুর ওর ফ্যামিলির সামনে সব সত্যটা বের করতে চায়, কিন্তু এতটা দূর তুর ভাববে সেটা জানা ছিল না। কিন্তু তোয়া এটা করবে না, ও বুঝেছে। আর এটা তুরের একার প্ল্যান হবে না। তাহলে ও সানিকে দিকে তাকায়। সানি তখন বলে, চুকলিকে ফ্রেন্ড বানিয়েছি, তা তো নেভাতেই হবে। তা মিস্টার রায়ান, সরি, এরপর ডক্টর খেতাব থাকবে বলে মনে হয় না। সো আপনি থানায় যাবেন নাকি টেনে হিচড়ে নিয়ে যাব? বেশ ইগোস্টিকভাবে চোখ মুখ শক্ত করে বলল। কথাটা শুনে তীব্র ওর দিকে রাগি চোখে তাকায়, কিন্তু সেই মুহূর্তে ও তায়ানের কথা মনে পড়ে। ও তায়ানের দিকে তাকাতেই দেখে তায়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও গিয়ে তায়ানের সামনে দাঁড়ায়। তায়ান চোখের পানি রেখা স্পষ্ট। তীব্র ওর হাতটা ধরে বলে, সরি। যাকে নিয়ে আমার গর্ব হতো তার জন্য ঘৃণা হচ্ছে। শেষ পর্যন্ত তুই? আর কিছু বলতে পারল না। ও হাত ছাড়িয়ে চলে গেল। আর শাওন এসে ওর হাতে হ্যান্ডকাফ লাগিয়ে নিয়ে থানায় গেল। থানায় যেতে দেখে ঋদ্ধ এসে দাঁড়িয়ে আছে। তীব্রকে দেখেই ছুটে আসে। বেশ উদ্গ্রীব হয়ে বলে, স্যার, আমি 1 ঘন্টার মধ্যে। তুমি এমন কিছু করবে না ঋদ্ধ, যা হচ্ছে হতে দাও। স্যার, এখন পর্যন্ত খবরটা বাইরে লিক হয়নি। সবাই যখন জানবে কি হবে ভাবতে পারছেন? বিজনেস, হসপিটাল, এমনকি আপনার ডক্টরের লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে। আমি জানি। তাহলে ওয়াদা করেছিলাম পাপের প্রায়শ্চিত্ত করব, কিন্তু সেটা এভাবে তা ভাবিনি। কিন্তু ওয়াদা যখন করেছি তখন তা আমি রাখব, সেটা যে কোনো মূল্যে। কিন্তু তার বদলে তুরকে আমার চাই। ঋদ্ধের সাথে আর কোনো কথা বলল না তীব্র। ঋদ্ধ চাইলেও কিছু করতে পারবে না যদি তীব্র না চায়। তীব্রকে জেলে রাখা হয় আর সায়ন গিয়ে ওর সামনে দাঁড়ায়। অনেক চেষ্টার পর আপনাকে মারার কোনো ফন্দি পাইনি। শেষ পর্যন্ত এমন কেউ আমাকে প্রমাণ জোগাড় করার উপায় বলবে তা আমি ভাবতেও পারিনি। সে কে জানতে চাইবেন না? এটা শুনে তীব্র জেলের দেওয়ালে ঘেঁষে বসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উপরে তাকায়। তারপর গানের 2টো লাইন কবিতার আকারে বলে, দ্বিধা ও দ্বন্দ্ব ভেঙেছে ছন্দ, বুকেতে অজানা ভয়, জানি যে কোনো শর্তে লুকিয়ে আছে আমার পরাজয়। আমিও খুব ভালো করে জানি, আর তুমিও খুব ভালো করেই বুঝে গেছো যে আমি যাই করি আমার পরাজয় তোমার কাছে।
আর তাই তোমাকে আমার কাছে হার মানতেই হবে তুর। কথাটা বলে তাচ্ছিল্যের হাসি হাসে তীব্র। এতক্ষণ তুর বাইরে থাকলো, এবার ভেতরে আসে। ওর সাথে সানিও আছে। তুর বেশ রেগে বলে, আপনার কি মনে হয় আপনি আমাকে যা বলবেন আমাকে তাই বিশ্বাস করতে হবে? আমি কি কোনো বাচ্চা? আমি আপনাকে ভালোবাসি আর নাই বাসি। আপনি যে আমার প্রতি দুর্বল তা আমি বেশ বুঝতে পেরেছি। আর যে কোনো মূল্যে আপনি আমাকে চাইবেন তাও জানি। আর তাই জন্য আপনি এখানে। এখানে যা ছিল সবটাই আমি করেছি। মাইন্ড গেম শুধু আপনিই খেলতে পারেন না। আপু তো বোকা ছিল, এটা বুঝতে পারেনি। খালি হাতে আপনার কিছুই করা যাবে না। এটা শুনে তীব্র একই ভঙ্গিতে হাসল, তারপরে বলল, এই জন্য বলেছিলাম। আর যাই করো এই বুকের বাম পাশে আঘাত করো না, ক্ষত সারলেও ব্যথা কমে না। যাও, ছাড়ো। আর কি করার আছে? শাস্তি দিতে চাও? দাও, কোনো সমস্যা নেই। ওই হিন্দির গানটা আছে না, কতল अगर करना है तो करना धीरे से, उफ भी नहीं निकलेगे मेरे होठों से। যতই যন্ত্রণা দাও না কেন কিছুই বলবো না। প্রমিস যখন করেছি রাখবো, কিন্তু তোমাকে ছাড়া প্রমিস করিনি। কিন্তু সো আমার শাস্তি শেষ হওয়া মানে তুমি আমার বুকে থাকবে তুর, রিমেম্বার ইট। তীব্রের এমন আবেগসুলভ কথায় প্রচণ্ড রাগ উঠল তুরের। যেই মানুষটাকে ও মিথ্যের জালে বন্দি করে এত বড় শাস্তি দিতে চাইছে, সে কিনা এখনও তার জন্য পাগলের প্রলাপ বকছে। তার চেয়েও বড় কথা, তীব্রের এমন প্রেম শক্তি বাক্য যে কাউকে প্রভাবিত করতে পারবে। কেউ যদি সত্যটা না জানে তবে তুরকে পাষাণ্ডী উপাধিটা দিতে হয়তো একটুও সংকোচ করবে না। আর জেনে থাকলেও তীব্রকে পাগল প্রেমিক বলবে, কারণ এমন স্পর্শকাতর বাণী যে কারোর মনকে নিমেষেই বিগলিত করতে পারে। কেমন জানি ঘোর লাগে ওসব কথায়। নেশাক্ত করে দিতে পারে মুহূর্তে। এই নেশার জালে বারবার বাঁধা পড়েছে তুর। আবার সেই নেশাক্ত ডাক। কিন্তু এখন নেশা লাগলেও তা উপেক্ষা করার রাস্তা ঠিক খুঁজে নিতে পারবে ও। এমন ভাবনায় বিভোর তুরের ঘোর ভাঙে তীব্রের কথায়। যদি ভুলতেই চাও তাহলে এভাবে আমার কথা ভেবো না তুর। কোনো মানুষ অন্য মানুষের জন্য কখনোই অনুভূতি সৃষ্টি করতে পারে না। যেটা সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে তার বিপরীতে থাকা মানুষটাকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করা। আর যদি সেই বিপরীতের মানুষের মস্তিষ্কের ভাবনার বীজ বুনতে পারে তবে সে সফলভাবে তাকে নিজের আয়ত্তে আনতে পারে। আর বিপরীত লিঙ্গের ওপর যখন সেটা প্রয়োগ করা হয় তখন সেটার নাম হয় অনুভূতি, যা পরে ভালোবাসার রূপ নেয়। এখানে ভালোবাসা বলতে কিছুই নেই, সবই মস্তিষ্কের খেলা। তাই তো একজনের ভালো লাগার পরও অন্য কারোর প্রতি অনুভূতি আসতে পারে। কেন জানো? কারণ মানুষ তার বিপরীত মানুষের থেকে এটাই আশা করে, নিজের নিরাপত্তা। আর তাই যার কাছে পায় তাকেই ভালোবাসার নামে উপাধি দিয়ে বন্ধনে আবদ্ধ করতে চায়। আর এটাই হচ্ছে লজিক। যদিও আবেগী মানুষের মতো ভালোবাসার কোনো লজিক হয় না। দেওয়াল ঘেঁষে বসে নিজের একটা হাঁটু ভাঁজ রেখে অন্য হাঁটুতে দেওয়ালে মাথা নিচু করে কথাগুলো বলল তীব্র। বোঝাই যাচ্ছে কথাগুলো সম্পূর্ণ তুরকে বিদ্রূপ করার জন্য বলছে। বেশ রেগে গেল তুর। ও কারাগারের শিকে হাত দিয়ে চিৎকার করে জিজ্ঞেস করল, কি বোঝাতে চাইছেন আপনি? আমি বোকা? আপনি আমাকে বাধ্য করেছেন ভালোবাসতে? কথাগুলো শুনেই তীব্রের ঠোঁটের কোণায় শয়তানি বাঁকা হাসি ফুটে উঠল। আর তুর থমকে যায়, এটা ভেবে ও সবার সামনে এটা কি বলল। তীব্র ঠিক একইভাবে বসে তুরকে উদ্দেশ্য করে বলল, শুধু যে ভালোবাসতে বাধ্য করেছি তা নয়, তোমাকে আজকে সবার সামনে বলতেও বাধ্য করলাম, তুমি আমাকে শুধু ভালোবাসো না, পাগলের মতো ভালোবাসো। আর তুমি এটা মানতে পারছো না যে আমি গেমের মাধ্যমে তোমাকে নিজের প্রতি দুর্বল করেছি, ভালোবেসে নয়। আর সেজন্য তোমার এতটা অস্থিরতা। কি বলতে চাইছেন আপনি? প্রচণ্ড শান্ত গলায়। এটাই
তোমার সাথে করা অন্যায়ের শাস্তি তুমি আমাকে দিতে চাও না, বরং তোমার প্রতি দুর্বল হয়ে আমাকে পাওয়ার জন্য কতটা অস্থির হতে পারি সেই অস্থিরতা দেখতে চাও তুমি। কতটা পাগলামি করতে পারি, কতটা বেপরোয়া হতে পারি তোমাকে পাওয়ার নেশায়। কথাগুলো শুনে তুরের গায়ে কাঁটার মতো বিদ্ধে থাকে। মনে হচ্ছে বিষাক্ত কোনো তরল ওর শিরা উপশিরা দিয়ে রক্তের ধারায় ধারায় প্রবাহিত হচ্ছে। ও নিজেকে শান্ত করতে না পেরে লোহার কারাগারের শিক ধরে ঝাঁকাতে ঝাঁকাতে পাগলের মতো করতে লাগলো। অঝরে পানি পড়ছে চোখ থেকে, তবে সেটা দুঃখের নয়, রাগের। তীব্রের কথাগুলো আঘাত করছে ওর মনে, বড্ড বাজছে নিজের আত্মসম্মানে। যাকে কিনা শাস্তি দেওয়ার জন্য মরিয়া তুর, সেই শাস্তির কারণ স্বরূপ তীব্র বলছে এটা তীব্রের কর্মের ফলের শাস্তি নয়, বরং প্রেমিকের অস্থিরতা দেখার তীব্র আকাঙ্ক্ষা। সেটা শুধু তুর নয়, যে কোনো মেয়ের জন্য অপমানের। তুর এতটাই পাগল হয়ে গেছে, লোহার শিকে হাত দিয়ে ঝাঁকানোর কারণে হাত লাল হয়ে কেটে যাওয়ার অবস্থা। সানি এই অবস্থা দেখে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তুর নাছোড়বান্দা। ও চিৎকার করে বলতে লাগলো, আপনি ভাবেন কি নিজেকে? আমি আপনাকে ভালোবাসি না, বুঝলেন? শুনছেন আপনি? তীব্র এতক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলো, এবার তুরের দিকে তাকায়, নিজের ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে তোলে। তারপর নিজের মনে মনে বলে, সেই তুমি তীব্রের পাতা ফাঁদে আবার পা দিয়েই দিলে। তীব্রের কথা তোমাকে আবারও প্রভাবিত করে ফেললো। তুমি নিজেও জানো না তুমি কার সাথে মাইন্ড গেম খেলছো। আমার দুর্বলতার সুযোগ তুমি নিয়েছো, বড্ড ভুল করেছো। তবে কিছু বলবো না। আমাকে অস্থির করতে চেয়েছো, তাই না? ওকে, ডান। এবার তুমি নিজের অস্থিরতা দেখবে এর জন্য। তোমার সাথে তীব্রের দেখা কেন হয়েছিল? এই খেলা বড্ড কাঁচা খেলোয়াড় তুমি। যদি তোমার পাগল না করে ছাড়ি, তবে আমিও তীব্র না। তুরকে বাজে নজরে দেখে চলেছে, কারণ তুর নিজেকে নিজেই তীব্রের শিকার বানিয়েছে। ওদিকে তুর চিৎকার করে কান্না করেই চলেছে। ওকে এভাবে কাঁদতে দেখে তীব্র সব আক্ষেপ যেন নিমেষেই মিলে গেল। অদ্ভুত পৈশাচিক আনন্দ হতে লাগলো, আর তুরের অস্থিরতাও বেড়ে যাচ্ছে। এটা দেখে খুব বিরক্ত নিয়ে ইন্সপেক্টর শাওনকে উদ্দেশ্য করে বলল, আমার প্রয়াসী তার প্রিয়তমের বুকে এসে নিজের মনকে শান্ত করতে চাইছে। আমাকে আটকে রেখেছে, মানলাম। ওকে কেন রেখেছ? প্লিজ ওকে আসতে দাও। আমারও যে অস্থিরতা বেড়ে যাচ্ছে ওকে একবার বুকের মাঝে আঁকড়ে ধরার জন্য। তীব্রের এমন কথায় তুরের সাথে সানি আর সায়নের রাগটাও বেড়ে গেল, আর থানার বাকি মানুষ তীব্রকে পাগল রোমিও উপাধি দিয়ে দিয়েছে। চুপ করুন তীব্র, নিতে পারছি না আর আমি। তোমাকে আগেও বলেছি, ভালোবাসা নেশার মতো, অ্যাজ লাইক ড্রাগ। আর এই নেশাকে যদি তুমি খুব সহজে সহ্য করার চিন্তা করো, তবে তুমি ভুল তুর। এই নেশা মৃত্যুকে বরণ করে শুধুমাত্র তার প্রিয়কে কাছে পাবার আশায়। খুব ভয়ঙ্কর তা। তোমার অস্থিরতা আমার কথায় না, আমার থেকে দূরে যাবার ভয়ে। উদ্বিগ্ন তুর বুঝতে না পারলেও সানি বুঝতে পারছে তীব্র এসব কেন বলছে। ও তুরকে ছাড়িয়ে নিতে চাইলে তীব্র নিজের জায়গা থেকে উঠে এসে কারাগারের বড় বড় শিকলের ফাঁক দিয়ে তুরের হাত ধরে। তুর জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চোখে জল ফেলতে থাকে। তীব্রের ছোঁয়ায় প্রচণ্ড রাগে শান্ত চোখে তাকায়। ভালোবাসার প্রতিটা মুহূর্ত একা আমার ছিল না তুর, তার সাথে তোমারও ছিল। তোমার ইচ্ছে অনিচ্ছা, ভালো লাগা খারাপ লাগা সবই ছিল। দুজনের দূরত্বে সেই আবেগ, আদর, ভালোবাসা, স্পর্শ তোমাকে যেমন কষ্ট দেয় তেমনি আমাকেও। তোমাকে যখন ওয়াদা করেছি তোমাকে আটকে রাখার শাস্তি আমি নিজেকে দেব, তখন তাই হবে। তবে মনে রেখো, সেটা শুধু তোমাকে বন্দি করার শাস্তি, কারণ ভালোবাসা পাপ আমরা দুজনেই করেছি, তাই শাস্তিটা পেলে দুজনেই পাবো। এই কথার পরিপ্রেক্ষিতে তুর কিছু বলতে পারল না। তীব্র ওভাবে ওর কপালে গভীর চুমু আঁকে। মুহূর্তে তুর নিজের চোখ বন্ধ করে নেয়, আর ওখানে সবাই অবাক। ঠিক তখনই সানি এসে তুরকে ছাড়িয়ে নিতে চায়। তুরকে দূরে সরাতে পারলেও তীব্র ওর হাতের কবজি ধরে। এতক্ষণে ঘোর কাটে তুরের। ও নিজে
ও তীব্রের থেকে নিজের হাত ছাড়াতে চায়, কিন্তু ছাড়ে না তীব্র। এটা দেখে সায়ন ওকে ছাড়তে বলে, কিন্তু তীব্রের হেলদোল না দেখে ও একটা লাঠি দিয়ে তীব্রের কবজি আর গিটের মাঝে মারতে থাকে, কিন্তু তীব্র দাঁত চেপে সহ্য করে নেয়। এমন অবস্থায় তুর কেঁদে তীব্রকে ছাড়তে বলে, কিন্তু তীব্র ছাড়ার নাম নেয় না। শাওন নিজেও গান বের করে তার উল্টো পিঠ দিয়ে তীব্রের কবজিতে আঘাত করতে তীব্রের হাত ঝিনঝিন একটা অনুভূতি হয়, হাতটা আপনাতেই ছেড়ে যায়। এই প্রথম তীব্রের মুখ থেকে ব্যথায় আর্তনাদ শুনতে পায় তুর। তুরের সামনের দিকে পা বাড়াতেই সানি হাত চেপে ধরে ওকে তীব্রের নাগালের বাইরে নিয়ে বেশ রেগেই বলে, কি হচ্ছে তুর, আবার কেন যাচ্ছ ওর দিকে? তুর আনমোনাভাবে কাঁপতে কাঁপতে তীব্রের দিকে তাকিয়ে জবাব দেয়, তীব্র ব্যথা পেয়েছে, হাতে লেগেছে। পাগল হয়েছিস তুই? কি করতে চাস? প্রচণ্ড রেগে তুরকে ঝাঁকিয়ে বলে। তুরের ঘোর কাটে এই দেখে তীব্র বেশ রেগেই লোহার শিক ধরে বলে, শাস্তি দিতে এসেছ, তাহলে যন্ত্রণা দেখে কাঁপছ কেন? এটা শুনে শাওন ভেতরে ঢোকে, গিয়েই তীব্রকে একটা লাথি মেরে ফেলে দেয়। পিলে চমকে ওঠে তুরের, ও বাকরুদ্ধ হয়ে গেছে, আর শাওন এলাপাথারিভাবে ওকে মারতে থাকে। তুই ভালো কথা শোনার মানুষ না, একটা মেয়েকে জোর করে আটকে রেখে নির্যাতন করে এখন ভালোবাসার পাঠ পড়ানো হচ্ছে? তোদের মতো পশুদের কথা জানা আছে আমার, না জানি কত মেয়ের জীবন এভাবে শেষ করেছিস, এখন ধরা খেয়ে ভালোবাসার দোহাই দিয়ে ব্রেন ওয়াশ হচ্ছে? এই কথাগুলো বলছে আর নির্মমভাবে মারছে তীব্রকে। তীব্র কিছু বলছে না, এটা দেখে সায়ন আরও রেগে যায়। তুর কিছু বলতে যাবে তার আগেই সায়ন বলে ওঠে, সানি, মেয়েটাকে এখান থেকে নিয়ে যা, ও মানসিকভাবে এসব দেখার জন্য প্রিপেয়ার নয়। তুর অস্ফুট স্বরে তীব্র তীব্র ডাকলেও গলা দিয়ে আওয়াজ বেরোলো না। সানি জোর করে টেনে হিচড়ে ওকে সেখান থেকে নিয়ে গেল। তুর যেতেই তীব্র শাওনকে থামাল, কিন্তু শাওনের রাগটা আরও বেড়ে গেল, আর ওখানে সব পাওয়ার ওর হাতে। ও কনস্টেবলদের ডেকে তীব্রকে বাঁধতে বলল, এটা তুমি ঠিক করছো না, আইনের লোক হয়ে বেআইনিভাবে আমার সাথে। কথাটা শেষ হওয়ার আগেই ওর মুখে বরাবর একটা ঘুষি মারল সায়ন। গাল কেটে গেল, সাথে মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আমাকে আইন শেখাতে আসিস না, তোর যে সোর্স আছে তা দিয়ে কাল কোর্টে যে কোনোভাবে তুই নিজেকে ছাড়িয়ে নিবি, আইনের ফাঁক ফোকর খুঁজে বেরিয়েও যাবি। তাই তার আগে আমি তোর এমন অবস্থা করব যাতে সারা জীবন তুই মনে রাখিস কোনো মেয়ের সম্মান নিয়ে খেলার শাস্তি কী। তীব্রের চুলগুলো ধরে এক নাগাড়ে কথাগুলো বলল। আমার যদি নিজেকে ছাড়ানোর ইচ্ছা থাকতো তাহলে আমি এতক্ষণে বাইরে থাকতাম, তাহলে আর কি? নিজের ইচ্ছায় যখন শ্বশুরবাড়ির আদর খেতে চাই সেটা তো ভালো কথা। এই কে এসেছিস, এই ডাক্তারকে পুলিশের ডাক্তারি দেখানোর ব্যবস্থা কর, যার নাম 3rd ডিগ্রি। তখনই তীব্রকে কোথাও একটা নিয়ে যাওয়া হয়। তীব্র বুঝে ওঠার আগেই ওর শার্ট ছিঁড়ে ফেলা হয়। গায়ে গরম পানি ঢেলে দিতেই তীব্র দিক হারিয়ে ফেলে। কিছুটা নিঃশ্বাস নিতেই দেখে সায়ন হাতে মোটা লাঠি, যাতে তেল লাগানো। বুঝতে পারে সায়ন এসব পার্সোনাল ইগোর জন্য করছে। তীব্র কিছু বলার আগে সায়ন নিজের শার্ট খুলে নেয়, তারপর তীব্রের কাছে এগিয়ে বলে, আজ তোর এমন অবস্থা করব মেয়েদের নিয়ে নোংরা খেলা স্বাদ মিটে যাবে। তোদের জন্য তুরের মতো মেয়েরা আজ সমাজে লাঞ্ছিত, আর তার দোষ পড়ে পুরুষ সমাজের, সেটা তোদের মতো কাপুরুষের জন্য। আর তুরের কি, সে তো আমাকে নিয়ে যা বলার বল। তুই তুরের ব্যাপারে একটা বাজে কথাও না। কেন রে, ওই মেয়েটাকে অপবিত্র করার আগে মনে ছিল না ওর লাইফ নষ্ট করছিস? তুর না অপবিত্র ছিল না হয়েছে, ওর পবিত্রতা সামান্যটুকুও ক্ষুণ্ণ। কথাটা পুরো না করার আগে সায়ন ওকে অত্যন্ত নির্মমভাবে মারতে থাকে। প্রথম দিকে সহ্য করতে পারলেও পরে আর সেটা ছিল না। না চাইতে আর্তনাদ বেরিয়ে এলো ওর কণ্ঠ থেকে। ওদিকে ঋদ্ধ বেল নেওয়ার জন্য গিয়েও ব্যর্থ, কারণ কোর্ট ততক্ষণে বন্ধ হয়ে গেছে, আর কাল শুক্রবার আর শনিবারও সরকারি ছুটি। তাই ওকে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঋদ্ধ বুঝতে বাকি নেই যে এটা হঠাৎ
করে করা হয়নি, প্ল্যান মাফিক করা হয়েছে, আর তুরকে গুটি হিসেবে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। কিন্তু এতক্ষণে সব জায়গায় এই ব্রেকিং নিউজ পৌঁছে গেছে যে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট SR ওরফে ডক্টর রায়ান জেলে বন্দি। কথাগুলো জানতে পেরে তুষার আর অরুণ এসে সাথে তায়ানু, কিন্তু ওদের সাথে দেখা করতে দেওয়া হয় না তীব্রকে। ঋদ্ধ ম্যানেজার বলার পরও লাভ হয়নি। আইনের দিক দিয়ে ঋদ্ধের পক্ষে কিছুই করা পসিবল না, আর অন্যভাবে কিছু করতেও পারছে না, কারণ তীব্রকে নিষেধ করে দিয়েছে। শেষমেশ বাধ্য হয়ে ওরা ফিরে যায়। ওরা যাওয়ার পর থানায় তোয়া আসে। যেহেতু তুরের বোন আর তোয়া কেস করেছে, তাই শাওন ওকে দেখার পারমিশন দেয়। তোয়া ভেতরে গিয়ে তীব্রকে দেখেই কেঁপে ওঠে। তীব্র ক্লান্ত হয়ে মাটিতে পড়ে আছে, খালি গায়ে তীব্রের ক্ষতগুলো ওর সামনে স্পষ্ট। ও কেঁদেই দেয় তীব্রকে দেখে। ওর কান্নার আওয়াজে তীব্র আলতো করে ওর দিকে তাকায়, তারপর আলতো করে খুব কষ্ট করেই সেলের সামনে এসে দাঁড়িয়ে ঢুলতে ঢুলতে বলে, এটাই চেয়েছিলে তাই না? কাঁদতে কাঁদতে, আই এম সরি ডক্টর রায়ান, আজ আমার জন্য এত সব কিছু হলো। আমি তুরকে সব সত্যি। এমন ভুল ভুলেও করো না তোয়া। এখন সব বললে আমার কোনো উপকার হবে না, আর কিন্তু তুরের কাছে তুমি ছোট হবে, আর তায়ান আর তোমার মাঝে দেওয়াল সৃষ্টি হবে। আমার এই অবস্থার কারণ নিজেকে মনে করে নিজের কাছে ছোট হয়ে যাবে, কিন্তু আমার লাভ হবে না। আপনার মান সম্মান নাম সবাই ছিছি করছে। তাহলে কি করতে বলো? তোমার বোনকে দোষী করে নিজেকে বাঁচিয়ে দেওয়া? তোয়া চুপ। দেখো তোয়া, আমার যা করার সময় মতো করব, কিছু হবে না আমার। তুমি প্লিজ তায়ানকে সামলাও। তুমি নিজেও জানো না আমার এই অবস্থায় তায়ানের অবস্থা আমার চেয়েও খারাপ। আমি ওকে জানি। আর কাল বিয়েটা যেন কোনোভাবে বন্ধ না হয়। কিন্তু কোনো কিন্তু নয়। তুমি তুর আর তায়ানকে দেখো। আমি জানি কঠোরতা দেখালেও ওরা কতটুকু কঠোর। তোয়া আর কিছু না বলে চলে যায়। এটা দেখে তীব্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তীব্রের কারোর হেল্পের প্রয়োজন নেই। সময় হলে তীব্র নিজের রং ঠিকই দেখাবে। পাশার চাল বদলাতে সময় লাগে না, এক মুহূর্তে বদলে যেতে পারে। ভালোবাসা আর মৃত্যুদণ্ড দাওয়াতবিহীন। এরা কখন আসবে কেউ জানে না। এদের মধ্যে একজন কেড়ে নেয় মন, আর একজন জীবন। তায়ানের এই কবিত্বময় বাণীগুলো নিয়ে একসময় বেশ মজা করত তীব্র। তায়ান ওর তাচ্ছিল্যের বিপরীতে জবাব দিত না, নিজেও এটা মন ভোলানোর হাসি দিয়ে বলতো, আরে শালার নাতি, যেদিন কোনো কন্যাকে নিজের বাম পাশের দিকটা কাছে পেতে চাইবে সেদিন বুঝবি এই কথাগুলোর মানে। ভালোবাসা তো পৃথিবীতে এমনি এমনি অমর হয়নি। ভালোবাসায় মানুষকে অনেক কিছু সহ্য করতে হয়। যে ভালোবাসায় বাধা নেই তা ভালোবাসা নয়। দেখবি সব ঠিক আছে, কিন্তু যখন তার কাছে যেতে চাইবি তখনই সব ধুলোয় মিশে যায়। তাই তো ভালোবাসার আরেক নাম হলো কলঙ্ক। তুই যেই হও না কেন, প্রেম মানে তোমাকে কলঙ্কিত হতেই হবে। তায়ানের এমন পাগলের প্রলাপে তীব্রর উত্তর হতো একটাই, যদি কোনো মেয়েকে ভালো লেগে যায় তবে এত ঝামেলা কেন রে ভাই? সব কলঙ্ক টলঙ্ক আমার দ্বারা হবে না। তাই আমার ভাষ্য মোতাবেক এই অধমের কোনো যোগ্যতাই নেই ভালোবাসার নামক ডিগ্রি অর্জন করার। তাই এর ব্যর্থ চেষ্টা আমি করবও না। কথাগুলো ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তখন কথাগুলো পরিহাস করলেও আজ নিজেকে পরিহাস করতে ইচ্ছে করছে। কেন তখন মজা করেছিল? তবে এ নিয়ে তীব্রের মনে যথেষ্ট সংশয় রয়েছে যে ও আদেও তুরকে ভালোবাসে কিনা। যে মেয়েটা ওর চেয়ে এত ছোট, সম্পূর্ণ বিপরীত তার চিন্তা চেতনা, তাকে কিনা ও ভালোবাসে কিভাবে সম্ভব? মেয়েটাকে তো একটা ভুলের কারণে তুলে এনেছিল। সেই ভুলকে আরেকটা ভুলের হাত থেকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল সেই দিন, এক জায়গা থেকে আরেক জায়গায়। না চাওয়া সত্ত্বেও ওই ভুলটাকে বাঁচানোর তাগিদে নিজের প্রাণবায়ু দিয়েছিল। বারবার নিজের অজান্তে ভুলটা
ওকে গ্রাস করে নিয়েছিল। কখনো নিজের অজান্তেই ভুলটা ওকে নিজের কাছে টানত, নইলে তীব্রকে বাধ্য করত ভুলটাকে কাছে টানার জন্য। হ্যাঁ, সেই ভুলটাই তো মেয়েটা পুরোটা শুধরে না নেওয়ার মতোই একটা ভুল ছিল, কিন্তু এই ভুলটাই রাগে পরিণত হয়েছিল সেদিন। খিদায় তৃষ্ণায় কাতর হয়ে মেয়েটা যেদিন খাবার ভেবে ওর ঠোঁটে কামড় দিয়েছিল, অদ্ভুত শিহরণ জাগিয়েছিল ক্লান্ত মেয়েটির স্পর্শে। সেই রাতে প্রথম কোনো মেয়ে স্পর্শ এসে অচেনা এক ঘোর কাজ করেছিল। বড্ড রাগের কারণ ছিল এই অবাঞ্ছিত স্পর্শ, তবুও কেন অদ্ভুত মায়ায় আবদ্ধ হয়ে নিজের বুকে ওর মাথাটা রেখে নিজেই হাতে খাইয়ে দিয়েছিল। আর এই মায়া জিনিসটাই কাল হলো, বারবার না চাওয়া সত্ত্বেও মেয়েটার দিকে ধাবিত হতে বাধ্য হলো। সেই দিন যে কাজ মেয়েটা ভুল করে করেছিল, সেই কাজটাই বারবার মেয়েটির সাথে সে করে গেল। এই যেন এক অদ্ভুত প্রতিশোধ। আমাকে বিনা অনুমতিতে ছুঁয়েছে, তাহলে আমিও তা কেন পারি না? এমন কিছুই ছিল কি? তবে এটা কি টায়ানের বলা সেই ভালোবাসা? কিন্তু তাও বা কিভাবে সম্ভব? দিনে দিনে মেয়েটাকে নিয়ে নিজের ভাবনা, ওকে কাছে পাবার তাড়না, বারবার ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা, ওর কান্না, ওর হাসি, ওর একাকিত্ব, সবই যেন ওর একার, কারোর ভাগ নেই সেখানে। আচ্ছা, এই এত আকাঙ্ক্ষা, কাছে পাওয়ার এত তাড়না, দূরে থাকার নরক যন্ত্রণা, অস্থিরতা, এই সব কিছু কি ভালোবাসা নামক একটা শব্দ দিয়ে আদেও বোঝানো সম্ভব? কিন্তু ওর কেন তা মনে হয় না? এত অনুভূতির নাম এই একটা মাত্র শব্দ কি করে হতে পারে? মৃত্যুর ন্যায় যন্ত্রণাদায়ক এই সব অনুভূতি এতটাই ঠুনকো যে ভালোবাসা নাম দিলেও তা বোঝানো যায়? কি জানি, কোনো মানে হয় না তার। নিজের ভাবনায় বিভোর তীব্র জেলে বন্দি কারাগারের দেওয়ালে ঘেঁষে বসে মনে মনে এইসব আওড়াচ্ছে। কোনটারই উত্তর যখন ওর মনে মতো হলো না, তখন শিয়ালের ওই ব্যর্থ লুকোনো ভাষ্য, আঙুর ফল টক, এর মতো ওর সান্ত্বনার উত্তর বেরোলো। আসলেই ভালোবাসা বলতে কিছুই হয় না, আর যদিও কিছু থাকে তবে সেটা কলঙ্ক। এটা তীব্রের উত্তর নয়, বরং গুরুজনদের বাণী। ভালোবাসার আরেক নাম কলঙ্ক। না হলে জীবনের একটা রাত এমন জায়গায় এইভাবে কেন কাটাবে তীব্র? তাহলে সত্যিই কি তুরকে ভালোবেসে ফেলল? ভেবেই তাচ্ছিল্যের হাসি হাসল, কারণ প্রশ্নের যে উত্তর ও এতক্ষণ বসে খুঁজে বের করলো, সেই উত্তরটা এখন তীব্রের কাছে আরেকটা প্রশ্নে রূপান্তরিত হলো। প্রশ্নের উত্তর নিজেই এখন ওর কাছে আর একটা প্রশ্ন মনে হচ্ছে। তাই তীব্র আর এই একই উত্তরের খেলাই খেলতে চাইল না। বিরক্ত লাগলো। নিজের চোখ দুটো বন্ধ করতেই তুরে সেই অশ্রুসিক্ত চোখের শুকনো মুখটা তীব্রের সামনে ভেসে উঠল। অস্ফুট স্বরে তীব্রের মুখ থেকে বেরিয়ে এলো, প্রিয়। আমার নিজের যন্ত্রণা দূর করতে কান্নায় ব্যস্ত। এখন এটা তাকে কে বোঝায়? সে বুকে যন্ত্রণার জন্য কষ্ট পাচ্ছে না, বরং কষ্টদাতার বুকে মাথা রেখে কষ্ট পাবার সুখ নিতে না পারার কারণে যন্ত্রণা পাচ্ছে। সে যাই হোক, আমিও দেখব এই দূরত্ব আমাকে কতটা কষ্ট দিতে পারে, আর তাকে কতটা দেয়। তীব্রের চোখে যেমন ঘুম নেই, ঠিক সেই রকম তুরের চোখের সাথেও নিশিরাজ আজ অভিমান করেছে। জানলার পাশে দেওয়ালে মাথা গুজে চাঁদের দিকে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাসে আলতো করে চুলগুলো উড়ছে, তবে শীতগুলো যেন আজকে স্পর্শ করছে না, কারণ বাইরে ঠান্ডা বাতাস তুরের বাইরেটাকে শীতল করলেও ভেতরটাকে না। তখনকার বলা তীব্রের কথাগুলো ওর কানে বাজছে। বড্ড অসহায় লাগছে নিজেকে। অস্থিরতা জালে বন্দি হলেও সামান্য প্রকাশের ছাপ নেই তুরের মুখে। আজ সব আছে, নেই শুধু পুরনো সেই তুর। তীব্রর নামে ঝড়টা সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। কথায় আছে না, ভাঙা আয়না জোড়া লাগলেও একটা দাগ থেকেই যায়।
তীব্র ওর মনে এমন একটা দাগ কেটে দিয়েছে যা মেটানোর ক্ষমতা তুরের নেই। আজ তীব্র নেই, কিন্তু কি লাভ হলো তাতে? যে যন্ত্রণা ওর কাছ থেকে পেত তার চেয়েও বেশি যন্ত্রণা দেওয়ার ব্যবস্থা করেছে এখন। তীব্রকে কাছে পাওয়ার ইচ্ছা, ওর সান্নিধ্য, ভালোবাসা, মায়া কোনো কিছুই অনুভব করতে পারছে না তুর। তবুও ওর কথাগুলো আজ তুরের ভেতরের কিছুকে বারবার নাড়িয়ে দিচ্ছে, অস্থির করে তুলছে ওকে। হঠাৎ নিজের শরীরের গরম কিছু অনুভব করতে পারল। সাথে সাথে চোখটা খোলে। বুকের মাঝে একটা চাপা ব্যথা অনুভব হয়। নিঃশ্বাসের গতিটাও বাড়তে থাকে। অস্ফুট কণ্ঠে বলে ওঠে, তীব্র। তীব্র নামটা উচ্চারণ করেই ও দ্রুত পেছন ফিরতে থমকে যায় তোয়াকে দেখে। তোয়া ব্যাপারটা বুঝেও এড়িয়ে যায়, কারণ কিছু কিছু প্রশ্নের উত্তর মানুষকে নিজেকেই খুঁজতে হয়। অন্য কারোর থেকে সেই উত্তরগুলো মন মানতে চায় না। তোয়া স্বাভাবিকভাবেই চাদরটা ভালোভাবে গায়ে জড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, কী রে, এই শীতে একা একা দাঁড়িয়ে আছিস? কি ভাবছিস? আজকে তো তোর শান্তিতে ঘুমানোর কথা। যে তোর এত বড় ক্ষতি করেছে তাকে তার যোগ্য জায়গায় দেখাতে পেরেছিস। তোয়ার কথায় তুর উত্তেজিত না হয়ে আবার জানলার বাইরে শান্তভাবে তাকিয়ে বলল, জানি না রে আপু, এতটা শান্তির পরও কেন এতটা অস্থির লাগছে, যেন এটা শেষ নয়, আরও বড় কোনো ঝড় অপেক্ষা করছে আমার জন্য। যত মনকে শান্ত করতে চাইছি ততই যেন আরও বেশি অশান্ত হয়ে পড়ছে, বড্ড বেশি ভয় করছে। ধুর, এত বেশি ভাবিস না, দেখবি যা হবে ভালোর জন্য হবে। চল ঘুমোতে চল। না রে আপু, ঘুম আসছে না, এভাবে থাকলে এমনিই ঘুম আসবে না। তো আর জোর করেই তুরকে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তুর বলে ওঠে, আপু, মাথায় একটু বিলি কেটে দিবি? তোয়া ওর মাথায় বিলি কাটতে কাটতে কিছুক্ষণ পর বলে ওঠে, হ্যাঁ রে, ইদানিং একটা জিনিস লক্ষ্য করেছি, বিলি কেটে না দিলে তুই ঘুমোতে পারিস না। এমনটা তো আগে ছিল না। তুর চোখ বন্ধ করে নিজের খেয়ালে ডুবেছিল। তোয়ার কথার জবাবে আনমনেই বলে ওঠে, অভ্যেস হয়ে গেছে। তুর কি বলল তা ভাবার পর্যায়ে নেই। ওর দায়িত্ব উত্তর দিয়েই শেষ। তোয়া আর জানার প্রয়োজন বোধ করল না কে ওর অভ্যাস খারাপ মাত্র যোগ করে দিয়েছে। এমনিতেই তা স্পষ্ট, শুধু মনে মনে ভাবল, ও যে এই বদ অভ্যাস তৈরি করেছে সে হয়তো ভেবেছে নিজের তৈরি করা অভ্যাস কখনো বদলানোর প্রয়োজন হবে না। সারা জীবন নিজেই ওর অভ্যাস রক্ষা করা যাবে। না হলে এটা ভেবেছে কোনো দিন যদি তার থেকে দূরে যায় তবে এই বদ অভ্যাসের জন্য হলেও তাকে ভাবতে বাধ্য হবে। এখন প্রকৃতি কারণ কোনটা সেটা অভ্যেসদাতাই ভালো বলতে পারবে। আপনাতেই তোয়ার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কে জানে কি হয় সামনের দিনগুলোতে। বাড়িতে আজ বিয়ে, কিন্তু বিয়ের তোড়জোড় শুধু কিছু মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। বিয়েটা যে তায়ান এখন করতে চেয়েছিল তা নয়, একরকম বাধ্য হয়েই করতে হচ্ছে। চেয়েছিল কিছুদিন পিছিয়ে দিতে, কিন্তু তোয়ার বাবা মায়ের অনুরোধে না পারেনি। ওনাদের দোষ দিয়েও লাভ নেই, এর আগেও তোয়ার বিয়ে ভেঙেছে। কারণ যাই হোক, এবার এই বিয়েটা যদি পিছিয়ে যায় তাহলে পাড়া প্রতিবেশী কথা শোনাতে যে ছাড় দেবে না সেটা কারোরই অজানা নয়। আর মেয়ের বিয়ের জন্য সব বাবা মার এমন চিন্তাও অমূলক নয়। তবে বিয়েটা যে জমকালোভাবে করা হবে এমনটাও নয়, কারণ মনের পরিস্থিতি তেমন নেই। সবার মাঝে একটা ভার বিদ্যমান, কারণ অপরাধী, দোষী আর ভিকটিম উভয় তাদের আপনজন। সন্ধ্যার পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়, তবে বোঝা দায় এখানে আদেও বিয়ে হচ্ছে কিনা। বিয়ের কন্যা থেকে শুরু করে বর সহ বাকি সকলের মাঝেই নীরবতা বিরাজমান, যাতে একটুও খুশি নন তোয়ার বাবা মা। তবে বাকি করার, নিজের মেয়ের বিয়ে কেউ এভাবে আশা করেনি। কিন্তু তবুও যে শেষ পর্যন্ত বিয়েটা হচ্ছে এটা ভেবেই শান্তি পাচ্ছে। পারিবারিক অনুষ্ঠানের মাঝেই বিয়েটা সম্পূর্ণ হলো।
আহামরি তেমন কিছুই হয়নি। রেজিস্ট্রি করে হুজুর ডেকে বিয়ে পড়িয়ে মিষ্টি মুখ এতটুকুতেই সীমাবদ্ধ ছিল। তবে তায়ান বুঝতে পারল ব্যাপার তো আর মা বাবার জন্য সুখকর নয়। সেই সুবাদে তায়ান পরে একটা অনুষ্ঠানের কথা বলে। এটা সবার বাবা মায়ের কাম্য। নিজের মেয়ের বিয়েতে যেন তারা সাধ্যের শেষটুকু করতে পারে। সেই সুখ থেকে তাদের বঞ্চিত করার অধিকার কারণ নেই। বিয়েটা সম্পূর্ণ হলেও তোয়াকে এখন নিয়ে যাবে না। আগে পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর অনুষ্ঠান করে তোয়াকে বউ করে নিয়ে যাওয়া হবে। বিয়ের শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। অন্যদিকে হলে হয়তো এই জায়গায় হাসি মজার রোল পড়ে যেত, কিন্তু আজ তেমন নয়। সবাই যার যার মতো ঘুমিয়ে গেল। তুর আর তোয়া নিজেদের রুমেই ছিল। গভীর রাত, তায়ানের ঘুম আসছিল না, তাই ও বাড়ির বাইরে বাগানে পায়চারি করছে আর তীব্রের কথা ভাবছে। কিছুতেই হিসেব মেলাতে পারছে না। কি করে মেলাবে? যেই ছেলেটাকে সারা জীবন নারী বিদ্বেষী বলে জেনে এসেছে, সে কিভাবে কারণ ছাড়া একটা মেয়েকে আটকে রাখলো, তাও ভালোবাসার ধোঁয়ায় দিয়ে। তীব্র এমন ছেলে মানুষই করবে, এটা আদৌ কি সম্ভব? যদি ওর কথাগুলো মেনে নেওয়া হয় তাহলে কোথাও একটা কিন্তু থেকেই যায়। আর যদি ধরেও নেওয়া হয় তীব্র সত্যি একটা মেয়েকে ভালোবেসে এমন করেছে, তাহলে সেই মেয়েটাই কেন যাকে তায়ান ওর জন্য পছন্দ করেছে? তীব্র সব সময় নিজের জন্য তায়ানের পছন্দের প্রাধান্য দিয়েছে। তাহলে এবারও কি তীব্র নিজের অজান্তেই তায়ানের পছন্দ মেনে নিল? এতটা কাকতালীয়ভাবে কিভাবে সম্ভব? তার চেয়েও বড় প্রশ্ন এটা। তীব্র বলল, ও যা করেছে ভালোবেসে, এমনকি বিয়েটাও। অথচ বিয়ের কথা বলতেই তীব্র সবসময় সাফ নাকচ করে দিত। যার কাছে বিয়ে, ভালোবাসা, ইমোশনের কোনো ভ্যালুই ছিল না। সে একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলল, তাকে বিয়ে করতে বাধ্য করার জন্য যা করার দরকার তাই করল। নিজের গায়ে আঁচড় লাগার জন্য কাউকে ছাড় দিত না। সে কিনা এত কষ্ট সহ্য করছে ভালোবাসার টানে। রাতারাতি কিভাবে এতটা পরিবর্তন হতে পারে কোনো মানুষ? এত বছরের চিন্তা ভাবনা মাত্র কয়েক দিনের মধ্যে এত পরিবর্তন হতে পারে? তাও তীব্রের মতো এমন ইন্টেলিজেন্ট মানুষের, যার লাইফে লজিক ছাড়া কিছুই নেই। তায়ান এটা বুঝতে পারছে, যেটা দেখছে সেটা পুরোপুরি সত্য নয়। আর সত্যটা যে কতটা মারাত্মক তার ধারণাও ওর নেই। এখানে অনেক বড় কিছু রয়েছে, নইলে তীব্র নীরবে এসব সহ্য করত না। আর আবেগের বশবর্তী হয়ে বা অপরাধবোধে তীব্র এমন করবে ভাবাটাও বোকামি। হাতে তুড়ি ও যে কারণ ছাড়া বাজায় না, নিজের এত ক্ষতি সে এমনি হতে দেবে? তীব্রকে সবচেয়ে বেশি যে বোঝে সে হচ্ছে তায়ান। তবুও যেন ধোঁয়াশার মনে হয় ওকে। তীব্র স্বার্থপর নয়, কিন্তু বিনা স্বার্থে ও কোনো দিন কোনো কাজ করবে না। আর তাই তুরকেও তীব্রের জন্য পছন্দ করেছিল, যাতে তীব্রকে একটা সঙ্গী দিতে পারে যে কিনা স্মরণ মনে ওকে ভালোবাসবে। কারণ তীব্র ইমোশনলেস হলেও আরেকজনের অনুভূতিকে কখনো আঘাত করে না, আর না নিজের দায়িত্বের অবহেলা। তুরকে ও খুশিই রাখবে, কারণ তীব্রের মতো মানুষেরা নিজেদের লুকিয়ে রাখে নিজেদের দায়িত্ববোধ আর বুদ্ধিমত্তার আড়ালে, যারা নিজেকে কখনো জাহির করে না। তাই তো দুনিয়ার কাছে তাদের পরিচিত হয় মিস্টার পারফেক্ট নামে। এই তীব্রকে তায়ান চেনে না, যে বিপদের আগেই তার প্রতিকারের ব্যবস্থা করত। সে এত বড় বিপদে চুপ করে বসে আছে। হয় তীব্র অবিপচকের মতো কাজ করছে, নয়তো এমন কিছু জন্য যা ধারণার বাইরে। মানুষ সব কিছুকে সাধারণভাবে নিতে চায়, কিন্তু যখন তার সাথে অ অক্ষর যোগ হয় বিপত্তি বাধে তখন। কারণ সাধারণের সাথে অটা যোগ করলে সেটা অসাধারণ হয়। তায়ান শব্দটার সব অক্ষর জানলেও শুধু অ অক্ষরটাই রয়েছে তীব্রের কাছে। আর ওই একটা মাত্র অক্ষরই হয়েছে গোলকধাঁধার সেই রহস্য। সবটা সমাধান করার পর হার মেনে মানুষ সান্ত্বনা হিসেবে বলে,
একটা জিনিসের জন্যই পারলাম না। কিন্তু তারা এটা ভুলে যায় গোলকধাঁধার রহস্য থাকে একটা জায়গায়, আর বাকিগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই সব ধাপ অতিক্রম করতে পেরেছে, শুধু একটাতেই আটকে গেছে। এই সান্ত্বনার দুটো কারণ: যাতে সে নিজের আত্মবিশ্বাস না হারায়, আর দ্বিতীয়, অন্যরা যাতে বুঝতে না পারে গোলকধাঁধার ভেতরে আসল রহস্য কোথায়। তারা যেন আবার প্রথম থেকে রহস্য উদ্ঘাটন করতে চায়, তার মানে তাদেরও পথ ভ্রষ্ট করা। আনমনে তায়ান হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যেতে ধরে। তখনই কেউ ওকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে। বুঝতে বাকি থাকে না কে। তোয়া, এত রাতে তুমি এখানে? আমার বাড়িতে আমি থাকাটা স্বাভাবিক নাকি? তুমি কখন এলে? অনেকক্ষণ। তুমি নিজের ভাবনায় বিভোর ছিলে, তাই ডাকিনি। তা রায়ানের কথা ভাবছিলে? তায়ান কিছু বলল না। কিছুক্ষণ তোয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তায়ান কিছু বলতে যাবে তার আগেই তোয়া খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরে বলল, এত ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তায়ান কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ে শব্দটা উচ্চারণ করল। পরের দিন দুপুরে পর তায়ান নিজের বাড়ি চলে আসে। বিয়ের সব ঝামেলা শেষ হয়ে গেলে তুরের বাবা নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। এই বাড়িটা তুরের জন্য এখন অভিশপ্ত মনে হচ্ছে। গতকালের পুরো দিন তুর নিজের ঘরের মধ্যেই ছিল, এমনকি বিয়ের সময়ও বাইরে বেরোয়নি। পুরোটা সময় খোলা জানলাটার বাইরে দেখেই কাটিয়ে দিয়েছে। শুষ্ক মুখে কান্নার ছাপ না থাকলেও অদ্ভুত এক অস্থিরতা ছিল, কিন্তু তা তুরকে উত্তেজিত নয়, বরং নিস্তেজ করে দিচ্ছে। যখন মানুষ কোনো কিছুর সাথে পেরে ওঠে না, তখন যেমন শান্ত হয়ে যায়, ঠিক সেই রকম তুর আজ ঝড় ওঠার আগের প্রকৃতির মতোই শান্ত। আবার বলা যায় ঝড় বয়ে যাবার পর বিধ্বস্ত প্রকৃতি। কারণ দুটো সময় প্রকৃতি একটাই রূপ পরিলক্ষিত হয়, তা হচ্ছে নীরবতা। তুরের বাবা তার সিদ্ধান্তের কথা সবাইকে জানালে তাতে বাধা দিল তোয়া। কারণ হিসেবে বলল, যেহেতু তীব্রকে কাল কোর্টে তোলা হবে, তাই তারা যেন এখানেই থাকে। কারণ নিজেদের বাড়ি ফিরে গেলে সেখান থেকে আসতে ঝামেলা হতে পারে। তাছাড়া তোয়ার কাছে থাকলে ওর ভালো লাগবে। ওর বাবা খুব ভালো করেই জানে তোয়া ওনার মেয়ের খারাপ চাইবে না। যদিও উনি থাকতে চাননি, কিন্তু তোয়ার কথায় যুক্তি খুঁজে পেলেন। আসলে নিজেদের বাড়ি গেলে আবার আসতে গেলে অনেক সমস্যা। তাই উনি সিদ্ধান্ত নিলেন রবিবারের শুনানির পরেই যাবে। তুর নিজের ঘরেই বসেছিল। কাল পর্যন্ত নিজেকে সামলে রাখলেও এখন জানি কেমন অস্থির লাগছে। প্রতিটা মুহূর্ত পার হচ্ছে ওর মনে হচ্ছে ওর হৃৎপিণ্ডের ভেতরে একটা চাপা যন্ত্রণা অনুভূত হচ্ছে। গতকাল এমন হয়নি, কিন্তু আজ যেন অস্থিরতা কমার নাম নেই। অনেক চেষ্টা করলো নিজেকে শান্ত করার, কিন্তু পাচ্ছে না। না চাইতেও বারবার তীব্রের কথা মনে হচ্ছে। তীব্রের কথা মনে পড়তেই তীব্রের সেই কথাগুলো ওকে পাগল করে দিচ্ছে। শুধু কি ওর কথা? না, ওর কথাগুলো না চাইতেও বাধ্য করছে সেই মুহূর্তগুলো ভাবতে, যা চায় না তুর। নিজেকে শান্ত করতে কিছুই করতে পারছে না। বারবার শুধু এটাই জানতে ইচ্ছে করছে, আসলে তীব্র ওকে ছাড়বে কি না। এটাকে ও কি ছাড়া বলে? ওর থেকে দূরে, অথচ সারাটা সময় না চাইতেও ওকে নিয়ে ভেবে চলেছে। তীব্রকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কি করলে মুক্তি পাবে এই স্মৃতি নামক যন্ত্রণা থেকে? এভাবে আর কতক্ষণ? কাল কোর্টে ওর সাথে দেখা হবে, কিন্তু কাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়। অস্থির হয়ে পড়েছে ও। তীব্রের সাথে ওকে কথা বলতেই হবে। তখনই তোয়া রুমে আসে। ওর রুমে আসতেই তুই দৌড়ে তোয়ার কাছে যায়। একরকম অস্থিরতা নিয়েই বলে ওঠে, আপু, আমি তীব্রের সাথে দেখা করতে থানায় যেতে চাই। তুরের এমন অদ্ভুত আবদারে অবাক হয় তোয়া। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টে বাজতে। এখন ও তীব্রের সাথে দেখা করতে চায়। একটু অবাক হয়ে বলে ওঠে, কাল ওকে কোর্টে দেওয়া হবে, কাল এমনিই দেখতে পাবি। ওর কথায় বেশ রেগে যায় তুর। তোমার কি মনে হয় আমি ওকে দেখার জন্য যেতে চাইছি? আমার ওনার সাথে কিছু কথা আছে। তুরের এমন কঠোর কথায় কিছুটা অপ্রস্তুত হয়।
নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাবে তার আগেই তুর আবার কড়া কণ্ঠে বলে ওঠে, তুমি নিয়ে না গেলে আমি নিজেই যেতে পারবো। তোয়া বুঝতে পারল সেই আগের শান্ত তুর এখন নেই। তীব্রের নামের নেশা চেপেছে এখন, আর একে আটকানো যাবে না। তাই নীরবে সম্মতি জানালো ও। কাউকে কিছু না বলে বাইরে যাবার কথা বলে তুরকে নিয়ে বেরিয়ে এলো। গাড়িতে বসে তুর পুরোটা সময় জানলার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর তোয়া এটাই ভেবে চলেছিল, কি অদ্ভুত এই দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে দুজনেই কাছে আসার জন্য পাগল। একজন প্রেমের বীজ বুনতে, আরেকজন সেই বীজ গজিয়ে উপড়ে ফেলার উপায় জানতে। থানায় গিয়ে তোয়া শাওনের সাথে দেখা করতেই শাওন ওদের পারমিশন দিয়ে দেয়। কারণ তোয়া আগেই সানিকে ফোন করে জানিয়েছিল তুর তীব্রের সাথে দেখা করতে চায়। আর সানি শাওনকে জানায়। শাওন সানির ফ্রেন্ড, আর তোয়া সানির পরামর্শ নিয়ে শাওনের কাছে গিয়েছিল। আর সেদিন তীব্রের বাড়ি যাওয়ার আগে সানির কাছে গিয়েছিল তুর। সানি আর ওর মিথ্যা সম্পর্কে জোর ভাঙতে। তখনই তীব্রের ব্যাপারে সবটা জানতে পারে সানি। তীব্র বিয়ের প্রপোজাল আর সব কথা শোনার পর সানি বলেছিল তীব্রের মুখ থেকে সত্যটা বের করতে, কিন্তু কিভাবে তা যখন ভেবে পাচ্ছিল না, তখন তুর নিজেই বিয়ের মিথ্যা প্ল্যানটা করে আর বাকি কাজটা সানি করে দেয়, যাতে ফেঁসে যায় তীব্র। তুরকে একা তীব্রের সাথে দেখা করতে দিতে চায় না শাওন, কিন্তু তুরের কথাই রাজি হয়। আর শাওনের মনে হয় তীব্র এখন নিজেকে বাঁচানোর জন্য হলেও তুরের ক্ষতি করবে না। তীব্র চেয়ারে হাতকড়ি লাগানো অবস্থায় হাতটা সামনে থাকা টেবিলের ওপর রেখে নিচের দিকে তাকিয়ে বসে আছে, আর বারবার আলতো করে হ্যান্ডকাপ দিয়ে টেবিলে বাড়ি দিয়ে খেলছে। মাথার উপর একটা লাইট জ্বলছে, আর ওর সামনে থাকা টেবিলের সামনে একটা চেয়ার, সম্ভবত যে ওর সাথে দেখা করবে তার জন্য। তীব্রের ভাব এমন যেন কিছুই হয়নি, খুব শান্তভাবেই বসে অপেক্ষা করছে বললে ভুল হবে। আরেকজনের অপেক্ষার প্রহর শেষ করার জন্য বসে আছে, যেন ও জানতো কারোর অপেক্ষার অবসান ওকে করতে হবে। আর সে কেউটা হচ্ছে তুর। তুর একটা রুমে ঢুকেই চেয়ারে বসা তীব্রের পিঠ দেখতে পেল। একজন কনস্টেবল ওকে দিয়ে চলে গেল। এতক্ষণ মনে অদম্য সাহস থাকলেও এখন কেন জানি তা ভয়ে পরিণত হলো। ও এখানে তীব্রকে কিছু শোনাতে এসেছিল, কিছু প্রশ্নের উত্তর নিতে এসেছিল, কিন্তু এখন এটা বুঝতে পারছে না যে কী জিজ্ঞেস করবে। আদেও কি এটা বলতে পারবে? ওর কথায় অস্থির হয়ে বাধ্য হয়ে ও তীব্রের দ্বারে আসতে বাধ্য হয়েছে। এসব ভাবতে ভাবতে এক পা দু পা করে তীব্রের দিকে এগোতে থাকলো। তীব্র কাছে হঠাৎ সব নীরব হয়ে গেল। বুঝতে বাকি রইল না সে এসেছে। তীব্র পেছনে না তাকিয়েই টেবিলে আলতো করে হাতের বাড়ি দিতে দিতে বলল, জানতাম আমাকে ছাড়া থাকা তোমার পক্ষে সম্ভব না, সেই তো এলে, কিন্তু এতটা জ্বালিয়ে। তারপর কথাটা শুনে তুই রেগে গিয়ে ওর সামনে টেবিলের উপর দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। ও কিছু বলবে তার আগেই তীব্র বলে উঠল, আমাকে ছেড়ে থাকতে পারোনি বলে এসেছ। তীব্র এখনো নিচের দিকেই তাকিয়ে আছে, ঠোঁটে অদ্ভুত হাসি, যা দেখে সইল না তুরের। ও তীব্রের শার্টের কলার ধরে বলল, ভাবেন কি নিজেকে? এবার তীব্র শান্ত চোখে ওর দিকে তাকালো। টেবিলের এপাশে ও পাশে তীব্র। তীব্রের চোখে চোখ পড়তেই আপনাতেই তুরের হাতের বাঁধন আলগা হয়ে এলো। এই চোখে দুটোতে না চাইতেও তুর বারবার ডুবে যায়। আজও যাচ্ছে। গভীর সে চাওনি যে কেউ এর নেশায় পড়ে যাবে। তুর ওকে ছেড়ে দিয়ে চোখ সরিয়ে নেয়। এদিকে ওদিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেই তীব্র বলে, আমার কথায় এতটা ভয়? যাও, আর বললাম না। তোমার কথাই শুনি। আমাকে দেখে নিজের অস্থিরতা দূর করতে এসেছো, নাকি আমি কতটা অস্থির তোমার জন্য তা দেখতে এসেছো? কিছু বলবে না বলেই আবার ফোড়ন কাটল। তুর এবার নিজেই ইতস্তত। কি জিজ্ঞেস করবে ও? কারণ যাই জিজ্ঞেস করবে তার বাঁকা উত্তরই পাবে। কিন্তু
এটাও ভেবে পাচ্ছে না কিভাবে ওর এই অস্থিরতা দূর করবে। তোর কিছু ভেবে পেল না। ওর এখানে আসার কোনো যুক্তিযুক্ত কারণও নিজে জানে না তীব্রকে কি বলবে। তাই ও কোনো মতে নিচের দিকে তাকিয়ে এটা জিজ্ঞেস করল, আপনি কেন করছেন এরকম? এটা শুনে তীব্র তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর বেশ কঠোর গলায় বলল, কথা বলতে হলে চোখে চোখ রেখে বলো। অপরাধী আমি, তুমি নও। আর আমি কিছুই করিনি। করলে অবশ্যই বলতাম। কেন করেছি, কি করেছি সব। তুর এবার রেগে টেবিলে দুহাতে বাড়ি দিয়ে বলে ওঠে, আমার লাইফটা নষ্ট করেও শান্তি হয়নি আপনার? এখন আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছেন? কেন করছেন এমন? কি শান্তি পাচ্ছেন আপনি? আর কি চাই বলুন? তীব্র এক দৃষ্টিতে ওর দিকে এতক্ষণ তাকিয়েছিল। ওর কথা বলা শেষ না হতেই হঠাৎ তীব্র চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নিজের হ্যান্ডকাফ লাগানো হাত দিয়ে তুরের টেবিলে রাখা হাতটা চেপে ধরে। তুর কিছু বুঝে ওঠার আগেই তীব্রকে নিজের খুব কাছে দেখতে পায়। তুরের মনে হলো ওর ভেতরে কেউ জ্বলন্ত লাভা ঢেলে দিল, যা শিরা উপশিরা বেয়ে সারা শরীরে বিদ্যুতের শকের মতো কম্পন দিতে লাগলো। কাঁপতে কাঁপতে তুর নিজের চোখগুলো বন্ধ করে নেয়। কারোর পায়ের আওয়াজে তীব্র নিজের আগের অবস্থানে এসে বসে পড়ল। কি হলো না হলো তুর কিছুই বুঝতে পারল না। ও নিজের হাতটাকে অবাকভাবে দেখতে লাগলো। শরীর প্রচণ্ড বেগে কাঁপছে। তীব্র নিচের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার কাছে আগে আমার চাওয়া শুধু একটা জিনিসই ছিল, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছ তাতে রুকে সামিল করতে। রুকে সামিল করে যখন তার লোভ আমাকে দেখিয়েছ, এখন তো আমাকে লোভী বললে আমি মানব না। লোভ যখন নিজেই দেখিয়েছ, এখন লোভী না বলে আমাকে তা হয় তুমি বুঝিয়ে দেবে, না হলে তা আমাকে উসুর করে নিতে হবে। তুর এখনও নিজের ঘোরেই আছে, আর তীব্রের কথার মানে বোঝা ওর কাম্য না। ও পূর্বের ন্যায় দাঁড়িয়ে আছে। তখনই শাওন প্রবেশ করে। তুরের পাথরের মূর্তি দেখে ওকে ডাকে, কিন্তু তুর কোনো রেসপন্স করে না। ও আলতো করে তুরকে ঝাঁকাতে ও একবার শাওন আর একবার তীব্রের দিকে তাকায়। তীব্রের আবারও টেবিলে বাড়ি দেওয়া খেলায় মত্ত। শাওন কিছু বলতে যাবে তার আগেই ওকে অবাক করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে ও তীব্রকে উদ্দেশ্য করে বলে, কি করেছিস ওর সাথে? তীব্র ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে হেয়ালি কণ্ঠে বলে, অপরাধের কথা অপরাধীর মুখ থেকে জানতে চাইছেন ইন্সপেক্টর? সে কি সত্যি কথা বলবে? আপনি না হয় ভিকটিমের কাছ থেকেই জেনে নিন কি হয়েছে। তবে সে যদি বলে তো। তীব্রের হেয়ালির মানে বুঝল না। ওকে আবার নিজের জায়গায় ফেরত পাঠালো। তীব্র সেখানে গিয়ে দেওয়ালে হেয়াল দিয়ে বসে বলল, কাল কোর্টে নিয়ে যাওয়া হবে। সেই ধৈর্য হলো না, ছুটে চলে এলে। থাকবে কি করে আমাকে ছাড়া? কাল অনেক কিছুর ফ্যাসলা হবে। আমার যা চাই তার জন্য আমাকে আরও অপেক্ষা করতে হবে। তবে এটাও সত্যি, আমার আগে চাওয়া এখন আর নেই। সারাংশ এখন সম্প্রসারণের রূপ নিয়েছে। পরের দিন শুনানিতে তীব্রকে কোর্টে হাজির করা হয়। তীব্রের বলা ভিডিও ক্লিপ আর তুরের সাক্ষ্য তীব্রের অপরাধী প্রমাণ করতে চাইলেও ঋদ্ধের ঠিক করা উকিল কেসের মাত্রা ঘুরানোর জন্য তুরের দিকে আঙুল তুলতে চায়, কিন্তু পারলেন না। কারণ তার আগেই ভরা আদালতে তীব্র নিজের মুখেই স্বীকার করে যে ও তুরকে আটকে রেখেছিল এবং তুর যা যা বলছে সব সত্য। এরপর আর কারোর কিছুই বলার থাকে না। তীব্র নিজে হাতে নিজের বাঁচার রাস্তা শেষ করে দেয়। ওকে নিজের
সপক্ষে কিছু বলতে বলা হলে ও শুধু এটাই বলে। তুরের প্রতি দুর্বলতা আর পরিস্থিতি ওকে এটা করতে বাধ্য করেছে। উভয় পক্ষের রায় শুনে আদালত 3 দিন পরে ডেট দেয় রায় শোনাবার জন্য। আদালত থেকে বেরিয়ে পুলিশ যখন তীব্রকে নিয়ে যেতে চায় ঠিক তখনই তুর তীব্রের সামনে এসে দাঁড়ায়। ওকে দেখে একটা জোরপূর্বক হাসি দিল তীব্র। আর তুর বলে উঠল, শাস্তি যখন পাবেন তখন বুঝবেন আমি কেন অস্থির ছিলাম। তাতে তুমি খুশি হলেই হবে। তুর কিছু বলতে চেয়েও পারল না। ও নিজের পথে হাঁটা দিতেই থমকে গেল। মাথায় হাত দিয়ে মাথাটা চেপে ধরল। তুর থমকে যাওয়াতে তীব্র দাঁড়িয়ে গেল। হঠাৎ করে তুরের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো। ও অস্ফুট স্বরে শুধু তীব্র নামটা বলে উঠল। তুর নিচে পড়ে যেতে ধরলেই তীব্র পুলিশের হাত থেকে কোনো রকম ছুটে এসে তুরকে মাটি থেকে পড়া আটকালো। তুর অজ্ঞান হারিয়েছে। তোয়া সহ ওর বাবা তুরের জন্য অস্থির হয়ে পড়ল। তীব্র নার্ভ চেক করে ভালোভাবে লক্ষ্য করতেই থমকে গেল। তোয়া সহ বাকিরা জিজ্ঞাসু দৃষ্টিতে তীব্রের দিকে তাকিয়ে আছে। তীব্র তখনও স্থির। ওর কি করা উচিত নিজেও জানে। তোয়া খুব উদ্বিগ্ন হয়ে তীব্রকে জিজ্ঞেস করল কি হয়েছে, কিন্তু তীব্র কোনো কথা বলতে পারল না। তোয়া তীব্রের চোখে মুখে যে একটা খুশির ঝলক দেখতে পাচ্ছে তেমনি দুশ্চিন্তাও। ও আবার জিজ্ঞেস করতেই তীব্র অপরাধীর দৃষ্টিতে খুশির ঝলক আড়াল করে জবাব দিল, তুর প্রেগনেন্ট। কথাটা শোনা মাত্র সেখানে সবাই যার যার মুখ চাওয়াচাওয়ি করল। তীব্র ভালোভাবে বুঝতে পারছে ব্যাপারটা এখানে কারোর জন্যই সুখকর নয়, একমাত্র তীব্র ছাড়া। কিন্তু আফসোস, এই খুশিটা এখন চাইলেও প্রকাশ করতে পারবে না। এর মধ্যে তুরকে পানি দিয়ে জ্ঞান ফেরানো হলো। কিন্তু তুর সবাইকে চিন্তিত দেখে বলল, আমার কিছু হয়নি, একটু মাথা ঘুরে গেছিল গরমের কারণে, এত চিন্তা করো না। তখনই খেয়াল করে তুর তীব্রের বুকের মাঝে। ও দ্রুত নিজেকে ছাড়িয়ে নেয়। ও কিছু বলতে যাবে তার আগে ওর বাবা হাত ধরে গাড়িতে বসিয়ে দেয়। সাথে তোয়া আর বাকিরাও চলে যায়। তীব্রকে জেলে নিয়ে যাওয়া হয়। তুর সবার আচরণে বেশ অবাক হয়। ওর বাবা সারা রাস্তা গম্ভীরভাবে বসেছিল আর তোয়াও একদম চুপচাপ। তুর বারবার তোয়াকে জিজ্ঞেস করলো কি হয়েছে, ওর এরকম বিহেভ করছে কেন, কিন্তু কোনো উত্তর পায়নি। বাসায় ফিরলে তুরের চাচা বলে উঠল, মান সম্মানের আর ছিটে ফোটাও বাকি রইল না। যেখানে ছেলেটা এত কাণ্ড করেও বিয়ে করতে চাইল, আর তোমরা বিয়ে না দিয়ে নিজেদের মান ইজ্জত নিজেরাই ডুবালে। কথাটা শুনে তুরের বাবা তুরকে ভেতরে যেতে বলল। তুর বুঝল এখন কিছু বলা ঠিক হবে না, তাই চলে গেল। তুরের বাবা কি করবে বুঝতে পারল না। সানি আর তায়ান ও এখানে আছে। সবাই চুপচাপ দেখে ও চাচা জিজ্ঞেস করলো, কি হলো, তোমরা চুপ হয়ে গেছো কেন, কেসের কি হয়েছে? তোয়া জবাব দিল, ডক্টর রায়ান নিজেই সব স্বীকার করে নিয়েছে। তাহলে তো ভালোই, তোমার মেয়ে ঘাড় থেকে দোষ নামলো। কিন্তু পাড়া প্রতিবেশীদের কথা এখন ভেবে কি লাভ? ব্যাপারটা আসলে তা নয়। তুরের বাবা বেশ চিন্তিত হয়ে উত্তরটা দিলেন। তাহলে? কথাটা বলতে বেশ ইতস্তত করলেন তুরের বাবা। তা দেখে তোয়াই বলে উঠল, বাবা, তুর প্রেগনেন্ট। কথাটা বলা মাত্র চারিদিকে নীরবতা বিরাজ করল। তোয়ার মা মুখে কাপড় গুঁজল আর তুরের মা কথাটা শুনতে পেরে পড়ে যেতে নিলেন। তোয়ার মা ওনাকে সামলে নিলেন। এটা শুনে তোয়ার বাবা বেশ গম্ভীরভাবে বললেন, এখন কি করবে কিছু ভেবেছ? যাটুকু বাকি ছিল তাও এবার শেষ। তখন যদি ছেলেটার প্রস্তাবে রাজি হতে, তাহলে অন্তত। কারোর মুখে কোনো কথা নেই। তায়ান কিছু বলতে চেয়েও পারল না। এখন যদি তীব্রের হয়ে কিছু বলে তাহলে সেটা নিজের বন্ধুর হয়ে ওকালতি দেখাবে।
আর সানিও এমন কিছু আশা করেনি। না চাইতেও অদ্ভুতভাবে ও জড়িয়ে গেছে এই ফ্যামিলির সাথে। তুরের বাবা প্রায় কান্নার কণ্ঠে বলে উঠল, জানি না কি পাপ করেছিলাম যার কারণে আমার মেয়েটা এই দিন দেখতে হলো। ও যখন জানতে পারবে তখন। তুরের মা অঝরে কাঁদছে। ব্যাপারটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে কারোর কাছে কিছুই করার মতো নেই। তোয়া কিছুক্ষণ পর বলল, ডক্টর রায়ানের সাথে এ নিয়ে কথা বলবে ছোট আব্বু? কি বলবো বলতে পারিস? উনি তো তুরকে বিয়ে করতে চেয়েছিল, ইনফ্যাক্ট এখনও চায়। নিজেকে কোনো রকম বাঁচানোর চেষ্টা না করে আদালতে সবটা স্বীকার করেছেন। আর তাছাড়া উনি যদি সবটা সত্য না বলতেন তাহলে আমরা এসব জানতেও পারতাম না। যেহেতু উনি ওনার অন্যায় বুঝতে পেরে নিজেই কোনো রকম বাঁচার চেষ্টা না করে শাস্তির জন্য প্রস্তুত, আমাদের মনে হয় না ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত? আর তাছাড়া উনি বললেন যা করেছে তুরের জন্যই করেছে। তুরের বাবা কি বলবে বুঝতে পারছে না। পরিস্থিতি আজ এমন একটা জায়গায় সে না চাইতেও নিজের মেয়েকে একটা ক্রিমিনালের হাতে তুলে দেওয়ার কথা ভাবতে বাধ্য হচ্ছে। আমি জানি ব্যাপারটা তোর জন্য সহজ নয়, কিন্তু এখন আবেগী হওয়ার সময় নয়। তুই ভেবে দেখ যা হয়েছে, তারপরেও তুই তুরের জন্য ভালো কোনো ছেলে পাবি? আর পরের কথা বাদ দে, বিয়ের আগে তোর মেয়ে মা হতে চলেছে। এটা যখন সবাই জানতে পারবে তুরের কোনো দোষ নেই, সমাজের মানুষ এটা মানবে না। তুরকে দোষী সাব্যস্ত করে যা নয় তাই বলবে। তোদের তো ছি করবে, সাথে আমাদের মুখেও থুতু দেবে। এটাই নির্মম বাস্তবতা। কথাগুলো তোয়ার বাবা গম্ভীরভাবেই বললেন। তায়ান এতক্ষণ চুপ থাকলেও এবার বলল, আমি জানি। আমি যেটাই বলি না কেন সেটাই আপনারা তীব্রের হয়ে বলছি মনে করবেন। তবে এটাই বলবো, আমি ছোটবেলা থেকে ওকে চিনি। আর আমি চাইতাম যাতে তুরের সাথে ওর বিয়ে হোক, কিন্তু তার মাঝে এরকম একটা বিশ্রী কাণ্ড হয়ে যাবে ভাবিনি। তবে এটাই বলবো, আপনারা যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ ও নয়। আর তুর নিজেই বলেছে ওকে বিয়ে করবে, আপনাদের কাছ থেকে নিয়ে আসতে চেয়েছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে, কিন্তু তার আগেই তুর পালিয়েছে। আর তারপরও আপনাদের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু আপনারাই ওকে ফিরিয়ে দিয়েছেন। আর আজ আদালতে উকিল যখন ওর দিকে আঙুল তুলতে চেয়েছিল, তার আগে ও নিজের অন্যায় স্বীকার করেছে যাতে তুরকে কিছু শুনতে না হয়। ওর একটা অন্যায়ের জন্য আপনারা যদি এখন ভাবেন ও তুরকে খুশি রাখতে পারবে না, তাহলে আমার কিছু বলার নেই। ওর ভুলটা সামান্য না, কিন্তু যখন সহজ উপায়ে সেটা শুধরে নেওয়া যায় তখন সেটা করা উত্তম। বাকিটা আপনারা ভেবে দেখুন, আমার আর কিছু বলার নেই। তুরের বাবা কি বলবে ভেবে পেল না। তোয়ার বাবা বেশ কঠোর কণ্ঠেই বলল, এখন দুটোই উপায় আছে এই সমস্যা, হয় তুই তুরের বেবিকে অ্যাবর্ট কর, না হয় তুরকেই মেরে ফেল, তাহলে সমস্যা শেষ হয়ে যাবে। আর যদি চাস মেয়েকে কোনো রকম কলঙ্ক ছাড়া বাঁচতে দিতে, তাহলে ডক্টর রায়ানের সাথে বিয়ে দে। ছোট আব্বু, আপনার একবার হলেও ব্যাপারটা ভেবে দেখা উচিত। তুর যখন জানতে পারবে ও প্রেগনেন্ট তখন কি হবে? আপু? তুরের গলার আওয়াজে সবাই পেছনের দিকে তাকিয়ে দেখে অবাক দৃষ্টিতে তুর তাকিয়ে আছে। ওকে দেখে বেশ ঘাবড়ে যায় সবাই। তুর তুই? তোয়া সামনের দিকে এক পা এগোতেই তুর পিছিয়ে হাত দিয়ে ওকে থামতে বলে। আমি আর কিছু বলার আগেই তুর কেঁদে দিল। তোয়া সামনের দিকে এগোতে ও পেছনের দিকে দৌড় দিল। তোয়া পেছন থেকে তুর তুর বলে ডাকতে লাগলো, কিন্তু তুর শুনল না। ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এটা থেকে সবাই ভয় পেয়ে গেল। সবাই অনেক ডাকাডাকির পর তুর দরজা খুলল না, তাই বাধ্য হয়ে তায়ান আর সানি মিলে দরজা ভাঙল। আর যা দেখলো
তাতে তো সবাই হতবাক। তুর ফ্যানের সাথে ওড়না বাঁধছে। এটা দেখে সানি গিয়ে ওকে নামিয়ে খুব জোরে একটা থাপ্পড় মারে। কি করতে যাচ্ছিস তুই? পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। কোনো অন্যায় না করেও আমাকে শাস্তি পেতে হচ্ছে, তাতে সত্যি পাগল হয়ে গেছি আমি। সানি কি বলবে বুঝতে পারল না। তুর আস্তে আস্তে সানিকে ধরে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। তুরের বাবা গিয়ে তুরকে জড়িয়ে ধরল। পাগল হয়ে গেছিস? তুই মরলে আমাদের কি হবে? আমরা তো তোর জন্যই বেঁচে আছি। আমি বেঁচে থাকলে তোমাদের অনেক কথা শুনতে হবে বাবা। সবাই ছিছি করবে। আমার মরে যাওয়াই ভালো। তাহলে আমাকে আর তোর মাকেও মরতে বল। তুর আর কিছু বলতে পারল না, নিজের বাবাকে জড়িয়ে কাঁদতে লাগলো। তুরের বাবা মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, তোকে কিছু ভাবতে হবে না, কেউ তোকে কিচ্ছু বলবে না, তুই যা চাইবি তাই হবে। তারপর ওকে বিছানায় শুইয়ে ওনারা বেরিয়ে আসেন। তুরের মা ওর মাথায় হাত বুলাতে থাকে, আর তোয়া ওর পাশে বসে রয়েছে। তুরের বাবা বাইরে এসে শুধু একটা কথাই বলল, যা হয়েছে তাতে আমার মেয়ের কোনো দোষ নেই, তাই ও যা বলবে তাই হবে। অন্যের পাপের দায় আমার মেয়েকে দিয়ে ওর ছোট মনকে আর বিষিয়ে দিতে চায় না। তোয়ার বাবা কিছু বলতে যাবে তার আগেই আবার উনি বলে উঠলেন, এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, তাই আমাকে কারোর কিছু বোঝানোর থাকতে পারে না। তারপর কারোর কথা শোনার প্রয়োজন না করে নিজে বেরিয়ে যায়। ওদিকে বিছানায় শুয়ে নীরবে কাঁদতে থাকে তুর। পেটে হাত দিতে কান্নার বেগটা বেড়ে যায়। কি করবে বুঝতে পারছে না। পেটে যে আছে সে তীব্রের অংশ ভাবতে সবটা কেমন বিষিয়ে উঠছে। কি করবে ও? আচ্ছা, তীব্র কি এটা ইচ্ছে করে করল? দিন তুরের চোখের জল মুছতে মুছতেই চলে যায়। কেউ কোনো কথা বলা বা বোঝানোর সাহস পায়নি ওকে। আর কি বা বোঝাবে? সান্ত্বনা দেওয়ার মতো কারোর কাছে কিছুই নেই। রাতের দিকে তুরের কান্না বন্ধ হয়ে যায়। ও ঘরে শুধু তোয়া আর ওর মা আছে। ও শুকিয়ে যাওয়া চোখের পানিগুলো ধুতে ওয়াশরুমে যায়। ওর এমন স্বাভাবিক ব্যবহার দেখে ওরা বেশ ভয় পায়, কারণ তুর এবার নিজের ক্ষতি করার চেষ্টা করেছে। যদি আবার সেই চেষ্টা করে তবে? ওদের আরও অবাক করে দিয়ে তুর ফ্রেশ হয়ে বলে, আমার খুব ঘুম পাচ্ছে তোয়া আপু, তুমি আজ অন্য রুমে ঘুমাও, আমি আজ একা ঘুমাবো। আর তাড়াতাড়ি করো, আমার সত্যি খুব ঘুম পেয়েছে। ওর এমন স্বাভাবিক কণ্ঠ শুনে বেশ ভয় পেলেন ওনারা। আর পাবেই না কেন? যে মেয়ে কিছুক্ষণ আগেও মরতে চেয়েছিল সে এখন ঘুমোবে? তোয়া ভয়ার্ত কণ্ঠে বলল, আচ্ছা মামুনি তুমি যাও, তুরের সাথে আমি থাকছি। এটা শুনে তুর বেশ গম্ভীর কণ্ঠেই বলে উঠল, কারোর থাকার দরকার নেই, বললাম তো আমি একা ঘুমাবো। এটা শুনে তোয়া আর তুরের মা নিজেদের মুখ চাওয়াচাওয়ি করলেন। কাঁপা কাঁপা কণ্ঠে তোয়া বলে উঠল, আমি থাকলে কোনো সমস্যা হবে নাকি তোর? আমি প্রতিদিন তো সাথেই। কথাটা শুনে তুর হো হো করে হাসিতে ফেটে পড়ল, যেন তোয়া কোনো বড়সড় জোক করেছে, যাতে তুর নিজের হাসি থামাতে পারছে না। অন্য সময় হলে পাগলের মতো হাসার জন্য বকত, কিন্তু আজ যেন তা ভয়ঙ্কর মনে হচ্ছে। ওদিকে নিজের হাসি থামাতে পারছে না, তা দেখে তোয়া বলে উঠল, এভাবে পাগলের মতো হাসছিস কেন? হাসবো না? তোমার কথাটা বললেই এমন মনে হচ্ছে একা থাকলে আমি আত্মহত্যা করতে চাইব। কথাটা শুনেই তোয়া আর ওর মা আঁতকে উঠল। মানে কি বলতে চাইছিস তুর? এবার তুর বেশ শান্ত গলায় জবাব দিল, ভয় নেই আপু, এক ভুল বারবার করব না, এক ভুল বারবার করব না। শেষ করলে পাপ শেষ করব, নিজেকে নয়। মানে? তুর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এত মানে করতে হবে না, এবার তোমরা যাও, আমার ঘুম পেয়েছে। তারপর ওদের জোর করেই তুর বাইরে বের করে দরজা লাগিয়ে দিল। তারপর লাইট নিভিয়ে এসে শুয়ে পড়ল।
যেন কত জন্মের ঘুম ও আজকে ঘুমোতে চাইছে। পরের দিন সকালে সবাই টেনশন করছে, কিন্তু কেউ তুরের দরজা ধাক্কানোর সাহস পেল না। সকাল হয়ে গেছে, অথচ তুর দরজা খুলল না। তুরের মা দরজার কাছে গিয়ে ধাক্কা দেবে, সেই মুহূর্তে তুর মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। দরজার সামনে ওদের দেখে কোনো রিয়্যাক্ট করলো না, গিয়ে খাবার টেবিলে বসলো। ওর কাজের আগা মাথা কিছু বুঝলো না। ও নিজের মতো নাস্তা নিয়ে ব্রেকফাস্ট করতে শুরু করলো। খাওয়ার সময় ওর বাবা বলল, তুর? হ্যাঁ বাবা বলো। কালকে যা হয়েছে হয়েছে, তাই নিয়ে এখন আর কোনো কথা বলতে চাই না। আমার একটু কাজ আছে, একটু পর বাইরে যাব। কোথায়? এসে বলবো। আর কিছু না বলেই চলে গেল। তারপর আবার রুমে গিয়ে দরজা দিল। একদম দুপুরের পর দরজা খুলে বাইরে বের হলো। তারপর একটা বড় নিঃশ্বাস নিয়ে সিএনজি নিল। সেখান থেকে হসপিটালে গেল। গিয়ে দেখে সানি এসে গেছে। ওকে দেখে সানি জিজ্ঞেস করলো, কিরে, আমাকে এখানে কেন আসতে বললি? আর হসপিটালে কেন? তুর কিছুক্ষণ সানির দিকে স্থির দৃষ্টি দিল, তারপরে বলল, অনেক জ্বালিয়েছি তোমায়, শেষবারের মতো আমার একটা উপকার করবে? সানি বেশ ইতস্তত বোধ করল। তুর কি বলতে চাইছে বুঝতে পারল না। আচ্ছা বল। ওর কথায় তুরের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠল। কিছু না বলেই সানিকে নিয়ে হসপিটালে ঢুকলো। হসপিটাল থেকে বেরিয়ে আসতে সানির মুখে এক রাশ বিরক্তি ফুটে উঠেছে, কিন্তু তুরকে কিছু বলল না। তুরও কিছু বলল না। সানি বেশ বিরক্তি নিয়ে মনে মনে বলল, শালা কোন জন্মের যে পাপ করেছিলাম যার জন্য আমার এই পাগলের পাল্লায় পড়তে হলো। শালা এই ডক্টর হালারের আমার সাইকো মনে হচ্ছে, কিন্তু এটাও যে পাগল হয়ে গেছে সেটা আজ জানলাম। তুর বুঝল সানি বেশ বিরক্ত। সানি নিজের বিরক্তি কাটিয়ে বলল, আপনি এবার কই যাবেন? থানায়, তীব্রের কাছে। শালার সবার কাছে শুনি ডক্টর রায়ান, আর তুই পাগলি যার মুখে শুনি ওটার নাম তীব্র। হ্যাঁ রে, তুই এই নাম পাইলি কোথা থেকে? তীব্র না ডক্টর রায়ান নাকি এসআর, কি এসে যায়, মানুষটা তো এক। সানির আর সহ্য হলো না। তুরের ক্ষেত্রে ও যতটা ধৈর্য দেখিয়েছে অন্য কোনো সময় এতটা ধৈর্য ছিল কি না জানা নেই। না চাইতেও তুরের সব কথা শুনে যাচ্ছে। অন্য কেউ হলে বলতো, ক্ষমা করে দে মা, মরলে মর, এই অধমের আর জ্বালাস না। আর কি বা করবে, বেচারি এমনি মরা, তাই একটু ধৈর্য ও সয়ে নিল। তারপর আর কি, নিজের সাথে বাইক নিয়ে এসেছিল, সেই বাইকে করে রওনা দিল থানায়। থানায় পৌঁছাতেই শাওন তুরকে দেখে বেশ অবাক হলো। তারপরে বলল, তুমি এখানে? আর সানি, তুই ওকে এখানে নিয়ে এসেছিস কেন? দায় ঠেকায় মরছি না, এই জন্য নিয়ে এসেছি। আমার বিয়া করা বউ, তাই আবদার করেছে, ফেলতে পারি নাই। অনেক রেগে ব্যঙ্গ করে বলল সানি। ওনার কথা ছাড়ুন শাওন ভাই, আমি তীব্রর না মানে ওনার সাথে দেখা করতে চাই। এই দেখ দেখ কি মাইয়া, আমার কথা ছাড়তে বলছে, কত ভালো চেনে আমাকে। আমার গার্লফ্রেন্ডগুলো এত প্যারা দেয় না, আর এই ছেমড়ি। শাওন খুব ভালোই বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, না হলে এই অবস্থায় সানি তুরের উপর এতটা ক্ষেপ্ত না। তুর, তুমি বারবার কেন ওই লোকটার সাথে দেখা করতে চাও? দরকার আছে, প্লিজ ভাইয়া। ওকে আলাদা সেলে রাখা হয়েছে, তবে তুমি সেলের বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারবে। জি ধন্যবাদ। তারপর ও সানিকে ওর সাথে যেতে বলে, কিন্তু সানি কোনো গুরুত্ব না দিয়ে নখ কামড়াতে থাকে। তাই তুর জোর করে ওর হাত ধরে ওকে নিজের সাথে নিয়ে যায়। এটা দেখে শাওন বেশ অবাক হয়, কারণ ও সানিকে চেনে। ও
যা বলবে তাই। কিন্তু এখন মনে হচ্ছে তুরের কথায় না চাইতেও সব করছে। সেলের চারিদিক অন্ধকার। তীব্রকে যেখানে রাখা হয়েছে সেখানে গিয়ে দেখে তীব্রের উপর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আছে। পায়ের আওয়াজে তীব্র সামনের দিকে তুরকে দেখতে পেয়ে নিজের শরীরের ভালোভাবে ঢেকে নেয়, যাতে ওর শরীরের আঘাত তুর না দেখে। ওকে এখন এসব দেখাতে চায় না তীব্র। ওকে দেখে এক ঝলক খুশি নিয়ে সেলের শিকের কাছে এসে শিক ধরে, কিন্তু চাওয়া সত্ত্বেও বাইরে বেরিয়ে তুরকে ধরতে পারে না। তুরকে দেখে খুশির ঝলক ফিরে পেলেও সেটা মুহূর্তে রাগে পরিণত হয়, কারণ তুর সানির হাত ধরে আছে। তীব্রের মুখ দেখে ব্যাপারটা বুঝল তুর। ও নিজের হাতের দিকে তাকিয়ে তা ছেড়ে দিল। তারপর ধীর পায়ে তীব্রের কাছে গেল। তুর সেলের শিকে হাত রাখতে তীব্র সেই হাতটা নিজের মুষ্টিতে আবদ্ধ করতে ওর ধরা হাতে হাত দিল। তুর শান্ত চাহনিতে বলে উঠল, এটাই চেয়েছিলেন না আপনি? আমি আপনার কাছে ছুটে আসি, বাধ্য হয়ে আপনার কাছে ফিরতে। দেখুন আমি এসেছি। তীব্র যা শুনতে চেয়েছিল তাই বলছে তুর, কিন্তু ওর কথাগুলো যেন তীব্রের কেমন লাগলো। তুর, আমি হুস, আপনি কিছু বলবেন না। আমি বলতে এসেছি আজ, আর এটা বলতে এসেছি আপনি জিতে গেছেন। আমি এসেছি আপনার কাছে। তুর তুমি, আমি কি আমি? এটাই তো আপনার প্ল্যান ছিল, যাতে আমি কোনো দিন আপনাকে ছেড়ে যেতে না পারি। আচ্ছা বলুন তো, কি পেয়েছেন আপনি আমার মাঝে, যার কারণে এত কিছুর পরও আপনি আমাকে ছাড়তে পারলেন না, বরং আরও নোংরা হতে লাগলেন? তুর, আপনার কি মনে হয় আপনার এই চালে আমি আপনাকে সফল হতে দেব? কখনোই না। কি বলছো তুমি? সংশয়ের দৃষ্টিতে তাকালো তীব্র। তখনই একটা কাগজ তীব্রের সামনে ধরল। তীব্র কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলল। খুলতেই কাগজটা পড়ে গেল, আর তীব্র প্রচণ্ড রেগে গেল। এসবের মানে কি তুর? আপনার কি মনে হয় আপনার পাপের ফসল আমি নিজের মধ্যে লালন করব? তুর, প্রচণ্ড রেগে চিৎকার করে তীব্র। পেপারটা বেবি অ্যাবর্শন করার জন্য ছিল। কবে করা হবে তার ডেট দেওয়া হয়েছে। তীব্র প্রচণ্ড রেগে গিয়ে বলল, দেখো তুর, আমি তোমার সব কথা শুনেছি। তোমার দেওয়া সব শাস্তি মাথা পেতে নিয়েছি। তাই তুমি তাই তাই কি? তীব্র চিৎকার করে বলল তুর। আপনি আপনার কর্মফলের শাস্তি পেয়েছেন। আমাকে কিসের শাস্তি পেতে বলছেন? আমি যা করেছি তাতে এই বাচ্চার কোনো দোষ নেই। আমারও তো কোনো দোষ ছিল না তীব্র। তুর নিজেকে শান্ত করার চেষ্টা করছে তীব্র। নিজের ঠোঁট কামড়ে রাগটা কন্ট্রোলে আনতে চাইছে। তুর, বাচ্চাটা নির্দোষ। বিশ্বাস করো, আমি খুব করে চাই ওকে। তুমি জানো না ও কতটা ইম্পর্টেন্ট আমার জন্য। আমি কতটা খুশি তুমি জানো না। তুমি যা বলবে। আমি খুশি নই তীব্র, খুশি নই আমি। আমি পারবো না, আমি পারবো না আপনার অস্তিত্বকে নিজের মধ্যে ধারণ করতে। তুর, ও শুধু আমার নয়, তোমারও। তাহলে আমার ইচ্ছেই শেষ, তাই না? ওকে রাখবো কি না? কথাটা শেষ হওয়ার আগেই তীব্র ওর গলা চেপে ধরল। মুহূর্তে তুরের কাশি উঠে গেল। সানি এসে তুরকে ছাড়াতে চাইল, কিন্তু পারল না। চেঁচামেচি শুনে শাওন আসতেই ওর মুখ থেকে বেরিয়ে এলো, ও মাই গড! তীব্রের ছাড়ার নাম নেই। অনেক হয়েছে তুর, অনেক শুনেছি, আর না, ব্যাস। এবার সহ্যের বাঁধ ভেঙেছ তুমি। এই বাচ্চার যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কি করব তা আমি নিজেও জানি না। শাওন সেলের দরজা খুলে ওকে ছাড়ানোর চেষ্টা করে। তুরের চোখ বন্ধ হয়ে আসতেই তীব্র ওকে ছেড়ে দেয়,
আর ইন্সপেক্টর শাওন ওকে ওভাবে মারা শুরু করে। কিন্তু তীব্র তখনও তুরের দিকে রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। তুর কাঁচতে কাঁচতে হাঁপিয়ে গেছে। কোনো রকম জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তুর বলতে লাগলো, দেখিয়ে দিলেন না নিজের আসল রূপ। আপনার অংশকে তো রাখবই না। আর এটাও বলে রাখি, আমি সানিকে বিয়ে করব, আর আপনি কিছুই করতে পারবেন না। কথাটা শুনেই সানি হাত আলগা হয়ে এলো। ও এতক্ষণ তুরকে ধরে রাখলেও এই কথাটা শুনে হাতটা ছুটে যেতেই ও আবার তুরকে ধরল। এটা শুনে যেন তীব্র আরও বেশি হিংস্র হয়ে উঠল। কয়েকজন মিলেও তীব্রকে ধরে রাখতে পারল না। তীব্র চিৎকার করে বলতে লাগলো, এই বেবির যদি কিছু হয় খোদার কসম খেয়ে বলছি তুমি আর তোমার ফ্যামিলির চিহ্ন আমি মুছে ফেলবো। আমার এই বাচ্চাটা চাই, আর সাথে এখন তোমাকেও। সানি, নিয়ে যাওকে। ও বাইরে বেরোলে আটকে রাখা যাবে না। সানি এতক্ষণ একটা ঘোরে ছিল। শাওনের কথায় হুঁশ ফেরে। তুর ঘাড় তেরার মতো ঠায় দাঁড়িয়েছিল। সানি কোনো মতে ওকে নিয়ে বাইরে বেরিয়েছে। আর তীব্র আরও বেশি ভয়ানক হয়ে উঠেছে। ওকে থামাতে না পেরে শাওন আবার ওকে মেরেছে। ওর মুখে তখন একটাই কথা ছিল, আমার বেবিকে আর তোমাকে চাই তুরকে নিয়ে বাইরে বেরিয়ে এসেই সানি খুব জোরেই তুরকে একটা থাপ্পড় মারে। তুর গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এটা দেখে সানি ওকে ঝাঁকিয়ে বলে, ভেতরে এসব কী বলছিলিস তুর? সরি সানি, আমি তোমার নামটা ইউজ করলাম। কথাটা শুনে আরও একটা থাপ্পড় মারতে ইচ্ছে করছে ওর, কিন্তু নিজেকে সামলিয়ে বলল, আমি ওই কথায় তোকে মারিনি। আমি এজন্য মেরেছি তীব্রকে মিথ্যা স্লিপ দেখালি কেন? যদি সত্যি হতো তাহলে কিছু বলতাম না, কিন্তু বেবি অ্যাবর্টের মিথ্যা কথা বলে তীব্রকে কেন খেপালি? নিশ্চুপ তুর। আহত বাঘকে খেপিয়েছিস তুর। তীব্র এতদিন চুপ থাকলেও এবার চুপ থাকবে না। তুর কিছু বলতে পারল না, ওখানে বসে কেঁদে দিল। আমি জানি না, যা মনে হয়েছে তাই করেছি। ওখানে এতক্ষণে অনেক মানুষ জমা হয়েছে। এটা দেখে সানি ওকে ওখান থেকে উঠতে বলল, কিন্তু তুরের সায় পেল না। তাই জোর করে তুরকে উঠিয়ে বাইকে বসিয়ে দিল। তারপর ওকে নিয়ে চলে গেল। ওদিকে তীব্রকে থামাতে না পেরে শেষ পর্যন্ত বেঁধে রেখেছে। নদীর পাড়ে পাথরের ওপর বসে আছে সানি আর তুর। সানির হাতে একটা ক্যান, আর তুর শান্ত চোখে সমুদ্র দেখছে। ওর গলায় ঠান্ডা ক্যান ছোঁয়াচ্ছে। ও খুব ভালোভাবেই বুঝতে পারছে আজকের কাজের ভয়ানক মাশুল ওকে দিতে হবে। ও এটাই দেখতে চেয়েছিল, এই বাচ্চাকে নিয়ে তীব্রের ফিলিংস। কিন্তু যা দেখেছে তাতে ওর পশম দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। তুরকে এভাবে ভাবতে দেখে সানি ক্যানে চুমুক দিয়ে বলল, হ্যাঁ রে, ওনাকে যে বললি আমাকে বিয়ে করবি, কথাটা কি সত্যি? এটা শুনে কিঞ্চিত ভ্রু কুঁচকায় তুর। তারপরে এক প্রকার হেসেই বলে, তোমাকে কে বিয়ে করবে? তুমি যে ছেলে। মজা নিয়ে বলল তুর। এটা শুনে সানি একটু থেমে গেল। তারপরে বলল, এই ঝামেলা পোহানোর চেয়ে আমার মনে হয় তোকে বিয়ে করে তীব্রকে গিয়ে বলতে, ভাই দেখ, তোর জুলিয়েট আমি বিয়ে করে ফেলেছি, তুই এবার ওরে ছাড়, আমাগো সংসার করতে দে। এটা শুনে তুর না হেসে পারল না। সেটাই যদি হয়, আল্লাহ জানে ওই মিডনাইট ম্যান কি করবে। এই সব মজা ভুলেও করো না, ভয় লাগে। এটা শুনে সানি কিছুটা অপ্রস্তুত হয়ে তারপরে বলে, আমি কিন্তু মজা করছি না, সিরিয়াসলি বলছি, তোকে বিয়ে করে নিলে কেমন হয়? কথাটা শুনে তুর দাঁড়িয়ে যায়। এমনটা মুখেও এনো না সানি। যে লোক এত কিছুর পরও আমাকে ছাড়েনি, এমনকি আমার কথা রাখতে জেলে চলে গেছে, সে আমাকে এত ইজিলি ছাড়বে ভাবছ? কখনোই না। এটা আমি বুঝে গেছি। আমাকে মেরে ফেলতে হাত কাঁপবে না, কিন্তু আমাকে ছাড়বেও না। তুই কি ছাড়বি ওনাকে? মানে? কিছু না,
মিথ্যা বলে লাভ নেই। আমি খুব ভালো করেই জানি তুই চাইলেও তীব্রকে ভুলতে পারবি না। এত কিছুর পর যে তুই ওই লোকটাকে ভুলতে পারবি না আমি জানি। অন্যায় করলেও তোর ভালোবাসার প্রথম ছোঁয়া সেই রে তোর কিভাবে ভুলবি? এই সানি, কি ভাবছো? হ্যাঁ? না কিছু না। চল, এবার অনেক লেট হয়ে গেছে। একটু পর ঠান্ডা পড়বে। তোর জন্য ঠিক না। হুম। ওদিকে তীব্র এক পুলিশের লোককে দিয়ে ঋদ্ধকে খবর পাঠায় যাতে ওর সাথে দেখা করতে আসে। ঋদ্ধ কোর্ট অর্ডার নিয়েই আসে। ঋদ্ধ সেলে তীব্রের অবস্থা দেখে প্রায় কেঁদে দেয়। স্যার, আপনার এই অবস্থা? তীব্রের অবস্থা খুব খারাপ। ও ঠিকমতো দাঁড়াতে পারছে না। ওর কষ্ট করে সেলের কাছে আসে। এইটুকু এসেই হাঁপিয়ে গেছে। চোখ বারবার বন্ধ হয়ে আসছে। মুখ দিয়ে লালার মতো কিছু পড়ছে। অনেক কষ্টে দুলতে দুলতে বলে, আমার শাস্তি শেষ। আমি এখান থেকে সসম্মানে মুক্তি চাই। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি নিজের মুখে স্বীকার করেছেন। তাছাড়া আমি যার কাছে গেছি সেই বলছে আপনি যেহেতু নিজের দোষ নিজেই স্বীকার করেছেন, তাই কারোর কিছু করার নেই। এটা শুনে তীব্র সেলের শিকে হাত রেখে তার পিঠে মাথা রেখে বলে, তাই তো আমি তো নিজেকেই দোষ স্বীকার করেছি। তাহলে এখন কি হবে? তীব্রের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না ঋদ্ধ। ও বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? এইটা শুনে তীব্র এক পৈশাচিক হাসি দেয়। সেই হাসির শব্দে কেঁপে ওঠে ঋদ্ধ। তীব্র তখন কর্কশ গলায় বলে, আমি যখন নিজের দোষ স্বীকার করেছি তাহলে নিজে নির্দোষ হওয়ার কথা বলতে পারবো না? কিন্তু স্যার, পুলিশ কমিশনারকে বলে আমাকে শাওনের জেল থেকে অন্য জেলে নেওয়ার ব্যবস্থা করো। বাকিটা আমি বুঝে নেব। ওকে স্যার। ঋদ্ধ, শোন। তারপর ঋদ্ধকে কিছু বলে। স্যার, সত্যি আপনি এটা করবেন? হাসি ফুটিয়ে। হুম। ঋদ্ধ বেশ খুশি হয়ে চলে যায়। তীব্র খুব শান্ত হয়ে সেলের শিকে হেলান দিয়ে বলে, দ্য গেম ইজ স্টার্ট নাও। আমাকে রাগিয়ে একদম ভালো করনি তুমি তোর। তুমি এবার দেখবে তীব্রের ক্ষমতা। তোমার কথায় যেমন সব কিছু মেনে নিয়েছি তেমনি সব কিছু মানিয়ে নিতেও দেখবে এবার। আদালতে যদি তোমাকে নিজের আপন করে নিতে না পারি, নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি, তবে আমি তোমার তীব্র নই। চলবে।